कहाँ देखने के लिए आया था रे? अब कुछ नहीं साहब, बस घूमते घूमते। चुप! तू आतिश है ना? आतिश असलम? नहीं साहब, हमको छोड़ दीजिए, हमने कुछ नहीं किया है। अब कौन सा खिचड़ी पका रहा है रे? কি বুঝছেন? আরো এডিশন আছে? মৃত্যুর টাইম কি বলেছেন ডাক্তার? ওই রাত 11:30 থেকে 1:30টার মধ্যে। বড় মেয়ে মালবিকার ফোন ফরেন্সিকে রয়েছে। ইমেল আইডি ড্রাফট সেকশনে একটা ড্রাফট আছে, তাতে লগবুক এন্ট্রির মতো কয়েকটা এন্ট্রি রয়েছে, ধাঁধার মতো। প্রমাণ করতে পারবেন নিশ্চয়ই মিস্টার মিত্র? আহা, ওটা আমাদের উপর ছেড়ে দিন দত্তবাবু। মামাবাড়ির আদর যত্ন একটু পান, দেখবেন আপনার নিজে থেকেই অনেক কিছু মনে পড়বে, বলতেও ইচ্ছে করবে। নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেরি টেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে ইভান গুপ্তের লেখা মানিকদা সিরিজের গল্প জোড়া সাঁকোয় জোড়া খুন। তবে আজকের গল্পে যাওয়ার আগে আমি স্কেরি টেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। সৌরভ মাঝি লিখছে, হাই, আমি সৌরভ মাঝি, হুগলি ডিস্ট্রিক্টের শ্যামবাজার থেকে শুনছি। আমি তোমার চ্যানেলের প্রত্যেকটা গল্প শুনেছি, বাট কোনোদিনও কমেন্ট করিনি, হয়তো এটা ভেবেই যে এতজনের মধ্যে তুমি কি আর আমার নামটা নেবে, তাই পরের গল্পে আমার নামটা শুনলে আমি খুব খুশি হব। সুস্মিতা লাহা লিখছে, হুগলি জেলার চন্দননগর থেকে আপনাদের গল্পটি শুনছি। আমি সুস্মিতা লাহা। আমি আপাতমস্তক একজন গল্পপ্রেমী মানুষ। কাজের ফাঁকে বা কখনো কখনো কাজ করতে করতেও আমি গল্প শুনি। আপনাদের গল্পগুলো নতুন নতুন শোনা শুরু করেছি, সত্যি খুবই ভালো লাগছে। এগিয়ে যান, পাশে আছি। বান্টি দুয়ারি লিখছে, দাদা আমি মুম্বাই থেকে শুনছি। আমি শোনার কাজ করি, তোমার মুখে গল্প শুনতে খুব ভালো লাগে। শোনার কাজ আর তোমার মুখে গল্প জাস্ট আলাদাই লাগে আমার। ফিরোজ লিখছে, আমি তোমার গল্প রেগুলার শুনি। আমি ফিরোজ, হাওড়া থেকে বলছি। কবে আমার নাম তোমার মুখে শুনবো সেই আশায় আছি। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো পড়তে পারলাম না, কারণ সব কমেন্ট পড়লে হয়তো গল্পটার জায়গায় শুধু কমেন্টগুলোই পড়া হয়ে যেত। কিন্তু পরের গল্পে ডেফিনেটলি আমি তোমাদের বাকি কমেন্টগুলো পড়ব, তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। আমার সঙ্গে যদি পার্সোনালি তোমরা কথা বলতে চাও তাহলে এক্ষুনি আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি, এছাড়া ডেসক্রিপশনের উপরেও দেয়া আছে। সেখান থেকে সবাই চটপট এক্ষুনি আমায় ইনস্টাগ্রামে ফলো করে এসো। তাহলে আর বেশি দেরি করছি না, শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প জোড়া সাঁকোয় জোড়া খুন। মিস্টার মিত্র বলছেন? প্রসাদ চন্দ্র মিত্র বলছি। না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম আর কি। খুব একটা ভয়াবহ ব্যাপার ঘটে গেছে। আপনার নাম? আমি অনির্বাণ দত্ত, গভর্নমেন্ট আর্ট কলেজের প্রফেসর। আমি খুব শকড হয়ে আছি আর কি। যদি আপনার সঙ্গে একটু সময় করে 10:30 নাগাদ চলে আসুন, তখন শুনবো। ও আচ্ছা, হ্যাঁ সার্টেনলি। অনেক ধন্যবাদ আপনাকে। মানিকদা স্পিকার অন করে ফোনে কথা বলছিল, তাই কথোপকথন পরিষ্কার শুনতে পেলাম। অপু, নীলমোহন বাবুর 11টায় আসার কথা না? ফোন করে বলে দে 10টার মধ্যে চলে আসতে। মক্কেলের বক্তব্য মিস করে গেলে উনি আবার পরে অনুযোগ করবেন। আমি আর মানিকদা আমাদের বসবার ঘরের সোফায় বসে আছি। এখন সকাল 8:45। নিয়মিত যোগাসনের পাশাপাশি মানিকদা এখন প্রাণায়াম আর ক্রাভ মাগা অভ্যাস করে। এই শেষেরটি খুব আশ্চর্য একটি অনুশীলন। কুস্তি, জুডো, ক্যারাটে, বক্সিং সবকিছু থেকে কিছু কিছু নিয়ে এই ইসরায়েলি মার্শাল আর্ট তৈরি হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে এই আর্ট অনুশীলন করতে হয়। এতে এমনকি হাতের কড়ি আঙুলকেও এক মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এইসব করে শেফ আর স্নান সেরে ও সকাল 7:30টার মধ্যেই ফিট অ্যান্ড রেডি হয়ে গেল। শ্রীধরদার এনে দেওয়া চা খেতে খেতে মানিকদা একটা বই পড়ছিল, আর্ট অ্যান্ড ইটস মিনিং। এমন সময় ফোনটা এলো। মানিকদা এখন একসঙ্গে দুটো বই পড়া চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বইটা হলো দ্য ভেরিয়াস থিওরিজ অফ ক্রাইম,
লেখক জনি লাডলাম। আমি নীলমোহনবাবুকে ফোন করে আগে চলে আসার ব্যাপারটা বলে দিলাম। মানিকদার পসার এখন অনেক বেড়েছে। 2-3 দিন অন্তর অন্তরই নতুন নতুন মক্কেল আসে সমস্যা নিয়ে। যদিও মানিকদা সব কেস নেয় না, আর নিজের পারিশ্রমিকও অনেক বাড়িয়ে দিয়েছে যাতে মক্কেলের ভিড় কমে যায়। কিন্তু তাতে সমস্যা হলো, ভিড় কমলেও মানিকদার মগজের শান দেওয়ার মতো কেস যে তাতে বাড়বে এমন তো আর কোনো গ্যারেন্টি নেই। তাই এমনও অনেক কেস নেয় যেখানে পারিশ্রমিক হয়তো তেমন করে পায় না, উল্টে নিজের গাঁটের করেই বেশ কিছুটা খরচ হয়। সেই সব মক্কেলদের ও বলে, আপনার কেসটা ভাবাচ্ছে তাই নিলাম। আমার ফিজ নিয়ে চিন্তিত হবেন না, যা পারবেন দেবেন। মানিকদার মতো নির্লোভ মানুষ আমি খুব কমই দেখেছি। বই আর সিগারেট ছাড়া আর কোনো কিছুতেই তেমন খরচ নেই। অনেক নামি ম্যাগাজিনে ওর ছবি সহ খবর বেরিয়েছে, তাই পথে ঘাটে ওকে অনেকেই এখন চিনে ফেলে। তাই একরকম বাধ্য হয়েই একটা মাহিন্দ্রা স্করপিও গাড়ি কিনেছে। এমনিতে নিজেই চালায়, তবে কোনো কেসের তদন্ত চলাকালীন ও অ্যাপ ক্যাব বা নীলমোহনবাবুর টয়োটা ইনোভা গাড়িটাই পছন্দ করে। বলে নিজে ড্রাইভ করলে নাকি চিন্তায় ব্যাঘাত ঘটে। সময়টা এপ্রিল মাস, 3 দিন আগেই পয়লা বৈশাখ গেছে। বেশ ভালোই গরম পড়তে শুরু করেছে। নীলমোহনবাবুর কথায়, বয়েল্ড বাঙালি হবার সময় এসেছে ভাই অপু। 10টা বেজে 5-এ হাজির হলেন সাদা পায়জামা ও নস্যি রঙের পাঞ্জাবি পরিহিত রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয় লেখক নীলমোহন গাঙ্গুলি। কাঁধে ঝোলানো একটা লেদারের ব্যাগ আর হাতে বেশ বড় একটা মিও অ্যামোরের বাক্স। আমার হাতে বাক্স ধরিয়ে ভদ্রলোক সামান্য মাথা ঝুঁকিয়ে বাউ করে নাটকীয়ভাবে মানিকদাকে বললেন, গোয়েন্দা শেখর রুদ্রের লেটেস্ট এই পয়লায় বেরোলো তো জানেনই মশাই। হোয়াট জানেন না ইজ ইবুক এডিশন 45% প্রি বুকড। এবার ঝোলা থেকে সরাত করে একটা ঝকঝকে বই বার করলেন। তারপর সেটা মানিকদার দিকে এগিয়ে দিয়ে বললেন, ইচ্ছে গাঁয়ের বিছে, নামেই কামড়, কি বলেন? মানিকদা তার গোল্ড ফ্লেক হানিডিউ সিগারেটে একটা শেষ টান দিল। তারপর অ্যাশট্রেতে ফেলে দিয়ে হাত বাড়িয়ে বইটা নিয়ে বলল, নামেই কামড়, আর পড়লে কি অজ্ঞান। এবার কত % মশলা দিলেন? একটু মশলা না দিলে রান্না কি জমে বলুন? আপনিও তো বেশ পেঁয়াজ রসুন যুক্ত আমিষ তদন্ত পেলে খুশিই হন। ভাই অপূর্ব, শ্রীধরকে একটু চা খাওয়াতে বলো, আর সেই সঙ্গে এইগুলো স্পেশাল চিকেন প্যাটিস। তারপর মানিকদার দিকে ফিরে রুমালে মুখ মুছতে মুছতে বললেন, কি বার মশাই, নিউ মক্কেল কামিং, বেশ জব্বর কেস। মানিকদা সোফায় হেলান দেওয়া অবস্থায় নীলমোহনবাবুর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি আমি দুজনেই এক তিমিরে, 3 জোড়া কান সব শুনুক, ভাবনা চিন্তা করে আমাদের যে কেউ সলভ করতে পারে। অপশন ইজ ওপেন ফর অল 3 অফ আস। রক্ষা করুন মশাই, সলভটা আপনার জন্যই থাক। রিভলভার, পেন, স্টেথোস্কোপ, হাতুড়ি, ওই যার যা কাজ সে তাই করুক। মানিকদাকে বিদেশি গোয়েন্দা কলকাতায় খুনের একটা হাই প্রোফাইল কেসের ব্যাপারে মাথা ঘামাতে হয়েছিল, আর অপরাধী ধরতে আমাদের 3 জনকে ছুটতে হয়েছিল কালিম্পং আর ইসেগাঁওয়ের দিকে। নীলমোহনবাবু ফিরে এসে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন রহস্য উপন্যাস লিখেছেন, নাম ইসেগাঁওয়ের বিছে। বইটা পড়ে দেখতে হবে। আগে মানিকদা পড়বে, তারপরে আমি। নামটা যে বেশ লাকসই হয়েছে তা বলতেই হবে। 10:40 এলেন অনির্বাণবাবু। ভদ্রলোক বেশ লম্বা, মানিকদার মতো না হলেও প্রায় 6 ফুট ছুঁই ছুঁই হবে। ছিপছিপে চেহারা, গায়ের রং চাপা, মুখটা চৌকো ধাঁচের, কাঁচা পাকা ব্যাক ব্রাশ করা চুল, ক্লিন শেভড মুখ, বড় বড় জুলপি, প্রায় কানের লতির সমান ঝুল। বয়স ওই 55-র আশেপাশে হবে। চোখে মেটাল ফ্রেমের চশমা, পাওয়ার বেশ হাই বলেই মনে হয়। পরনে খাদির কাপড়ের হাফ প্যান্ট আর জিন্স, পায়ে উডল্যান্ডের চপ্পল। মানিকদা ভদ্রলোককে বসতে বলে পরিচয় করিয়ে দিল। আমার বিশেষ বন্ধু নীলমোহন গাঙ্গুলি, ও আমার খুড়তুতো ভাই অপূর্ব মিত্র। আপনি এদের সামনে সব কথাই বলতে পারেন। হ্যাঁ জানি, আপনাদের তো সবাই চেনে।
আমি এসছি যে ব্যাপারটা নিয়ে, সেটার খানিকটা বোধহয় আপনি পেপারেও পড়ে থাকবেন। আমার বাড়ি জোড়াসাঁকোয়। মানিক তার ভুরু কুঁচকে গেছে। অনির্বাণবাবু বলে চললেন, 2টো খুন হয়েছে, 2টো মেয়ে। ওরা আমার পরিচিত, আমার বাড়িতেই থাকতো পেইন গেস্ট হিসেবে। ওদের বাবা আমার স্কুলের সহপাঠী ছিলেন। নীলমোহনবাবু টান টান হয়ে বসলেন। নিজের থুতনিতে ডান হাতের আঙুল দিয়ে ঘষতে ঘষতে আমার দিকে তাকালেন। বোঝাই যাচ্ছে উনি বেশ উত্তেজিত। কদিন ধরেই খবরের কাগজের চ্যানেলগুলোতে একটা ডাবল মার্ডার নিয়ে আলোচনা হচ্ছে। জোড়াসাঁকোয় 2টি মেয়ে নাকি একসাথে খুন হয়েছে। মালবিকা ঘোষ ও চয়নিকা ঘোষ, 2 বোন, বয়স 30 আর 28। এটা সেই কেস। মানিকদা একটা সিগারেট ধরিয়ে ভদ্রলোককেও অফার করল, কিন্তু উনি বললেন উনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। পুলিশ তো তদন্ত করছে। কি তদন্ত করছে সেটা তারাই জানে। 1 সপ্তাহের ওপর হয়ে গেল, এখনো কিচ্ছু বোঝা যায়নি। পোস্টমর্টম রিপোর্ট বলছে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু কে বা কেন কিছুই বলা যাচ্ছে না। ওরা আমার বন্ধুর মেয়ে, আমার স্কুলের সহপাঠী, টু বি প্রিসাইজড। আমাকে তো পুলিশ সেরকম কিছুই বলছে না। আমি আমি অনির্বাণবাবুর গলা ভেঙে গেল। উনি চুপ করে মুখ নিচু করলেন। শ্রীধরদা চা দিয়ে গেছে সবাইকেই, সঙ্গে নীলমোহনবাবুর আনা প্যাটিস। মানিকদা চায়ের কাপ ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলল, শান্ত হন, নিন চা খান। ব্যাপারটা খানিকটা জানি। মিডিয়াতে যা বেরোচ্ছে, নিউজ চ্যানেলগুলো তো ডিটেল খবর দেওয়ার চেয়ে সেন্সেশনটাই বেশি হাইলাইট করে। তাই আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা শুনতে চাই। টেক ইউর টাইম। অনির্বাণবাবুর কাছ থেকে যা জানলাম আমরা, মালবিকা ও চয়নিকা এই 2 মেয়ের বাবা হলো তন্ময় ঘোষ, যিনি অনির্বাণবাবুর স্কুলের বন্ধু। দুজনে একই ক্লাসের সহপাঠী। বাড়ি বাগনানের খালোরে। তন্ময়বাবুর বাগনান স্টেশনের কাছে একটা স্টেশনারি দোকান আছে। 2 মেয়ের ছোটবেলা থেকেই ছবি আঁকার দিকে খুব ঝোঁক ছিল। অনেক প্রাইজও পেয়েছে। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ার সুযোগ দুজনেই পায়। তন্ময়বাবু তখন তার পুরনো বন্ধু অনির্বাণবাবুর সঙ্গে যোগাযোগ করেন। যেহেতু অনির্বাণবাবু ওই কলেজেরই প্রফেসর এবং কলকাতায় থাকেন, তাই উনি যদি ওনার 2 মেয়ের থাকার একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেন এবং ছবি আঁকার কেরিয়ার তৈরির ব্যাপারে একটু গাইড করেন। প্রসঙ্গত তন্ময়বাবু গত বছর সেরিব্রাল অ্যাটাকে মারা গেছেন। ওনার স্ত্রী রয়েছেন, নাম সরলা দেবী। দোকানটা এখন সরলা দেবীর ছোট ভাই শঙ্কর দেখাশোনা করে, নইলে হয়তো ওদের সংসারটা ভেসে যেত। অনির্বাণবাবুর জোড়াসাঁকো এলাকায় বলরাম ঘোষ স্ট্রিটে 2 তলা বাড়ি। উপরতলায় উনি ওনার স্ত্রীকে নিয়ে থাকেন। ওনাদের একমাত্র ছেলে সৌমেন্দ্র দত্ত ব্যাঙ্গালোরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে দয়ানন্দ কলেজে, বোর্ডিংয়ে থাকে। বাড়ির সামনের দিকে বড় রাস্তা আর একপাশে একটা গলি। 1 তলায় 2 মেয়ে থাকত, 2 তলায় যাওয়ার দরজা আলাদা রয়েছে। 1 তলায় ঢোকার দরজা বড় রাস্তার ওপর। একই ঠিকে কাজের লোক 2 তলাতেই কাজ করত। আগে 1 তলার কাজ সেরে তারপর 2 তলায় আসত। গত 10ই এপ্রিল 1 তলার বেল অনেকবার বাজিয়েও কাজের লোক কোনো সাড়া পায় না, অথচ জানলা দিয়ে বেশ বোঝা যাচ্ছিল যে ভেতরে আলো পাখা চলছে। দরজায় ইন্টারলক ব্যবস্থা, বাইরে থেকে চাবি দিয়ে খুলতে হয়, আর টেনে দিলে বন্ধ হয়ে যায়। কাজের লোক অনির্বাণবাবুকে খবর দেয়। যেহেতু অনির্বাণবাবুর কাছে কোনো ডুপ্লিকেট চাবি ছিল না, তাই তালা চাবির মিস্ত্রি এনে দরজা খুলতে হয়। সবাই ভেতরে ঢোকে আর শোবার ঘরে 2 মেয়েকে মৃত অবস্থায় পায়। মালবিকার দেহ বিছানায় পড়েছিল আর চয়নিকার পড়েছিল খাটের সামনের মেঝেতে। মুখ দিয়ে গ্যাজলা উঠেছিল দুজনেরই। তারপর চিৎকার চেঁচামেচি আর পুলিশি তদন্ত। মেয়ে 2টি ছাত্রী হিসেবে কেমন ছিল? রিয়েল ট্যালেন্ট? হোয়াইট আউটস্ট্যান্ডিং, বিশেষ করে বড়টি মালবিকা। আমি যতদূর জানি কলকাতায় 2টো এক্সিবিশন করেছিল এর মধ্যেই, আর 3টে লখনৌতে। পুলিশ তো তদন্ত করছেই। আমার প্রয়োজনটা কোথায়? পুলিশে ভরসার অভাব?
দেখুন, পুলিশের কথাবার্তা আমার ঠিক পছন্দ হয়নি। মনে হয় আমাকেই সন্দেহ করছে। বন্ধুর মেয়েদের থাকতে দিয়েছিলাম বলে অপরাধ তো কিছু করিনি। তাদের ব্যক্তিগত জীবন, তাদের কারোর সঙ্গে সম্পর্ক হয়েছিল কিনা, বা কোনো দেনা ছিল কিনা, কি কারোর ডিপ্রেশন ও সুইসাইড, সেটা আমি জানবো কি করে? সুইসাইড বলছেন? নোট তো কিছু পাওয়া যায়নি, খবরে যা পড়লাম। সো হোয়াট মিস্টার মিত্র, নোট কি সবসময় কেউ রেখে যায়? আর যদি মার্ডারও হয়, সেটার কি আমি জানবো কি করে বলুন তো? মালবিকার 3rd ইয়ার চলছিল আর চয়নিকার 1st ইয়ার। কলেজেই যা দেখা হতো, বাড়িতে তেমন একটা নয়। এমনিতে তো বাড়ির 1 তলা এবং 2 তলা দুটো একদম সেপারেট। মাঝে মধ্যে রোববার 1 তলায় যেতাম, ওদের স্টুডিওতে ঘন্টাখানেক সময় দিতাম, কাজ কেমন এগোচ্ছে দেখতাম, গাইড করতাম, এই আর কি। ওদের বাবার বন্ধু হবার কর্তব্য পালন করতাম। আমার একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, কলেজে একটা রেপুটেশন আছে। পুলিশ যদি সফট টার্গেট হিসেবে আমাকেই হ্যারাস করতে থাকে, সেটা কি অন্যায় নয়? থেকেই থানায় ডেকে পাঠাচ্ছে, কলকাতার বাইরে কোথাও যাওয়া বারণ, একই প্রশ্ন বারবার করে যাচ্ছে। এছাড়া মিডিয়া তো আছেই, বাড়িতে কলেজে যখন তখন চলে আসছে, উল্টোপাল্টা প্রশ্ন করছে। দেখুন, আমিও জানতে চাই মৃত্যুর কারণ, জানতে চাই মার্ডার হলে কে সেই হত্যাকারী। কারণ এটা তো ঠিক, খুনি না ধরা পড়া অবধি আমার এই জ্বালাতনের হাত থেকে রেহাই নেই। একটা ব্যাপার পুলিশ বুঝতে চাইছে না, ব্যাপারটা আমার কাছেও কতটা আপসেটিং। আমার বন্ধুর মেয়ে ওরা, তন্ময়টা চলে গেল কত বছর, আর এখন জোড়াসাঁকো থানার ওসি এখন বোধহয় মৈনাক। হ্যাঁ, মৈনাক সেন। চেনেন বুঝি? ওই আর কি। ঠিক আছে, কেস ডিটেলস আমি থানা থেকে জেনে নেব। বাই দ্য ওয়ে, আপনার অ্যালিবাইটা জেনে রাখা খুব দরকারি। অ্যালিবাইটা জেনে রাখি, মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? পুলিশকে বহুবার বলেছি, আপনাকেও বলছি। পুলিশের ডাক্তার তো বলছে রাতের বেলায় ঘটেছে। আমিও গিন্নি রাত 10:30টার মধ্যে শুয়ে পড়ি, রোজ, প্রায় রোজই। আমার হাই প্রেশার আছে, ওষুধ খাই, তাই ডাক্তারের নির্দেশ বেশি রাত করা যাবে না। শেষ কবে এদের দুজনের সঙ্গে দেখা হয়েছে বা যোগাযোগ? গত রবিবারের আগের রবিবার চয়নিকা আমায় ফোন করে ডাকে। ওরা দুজনেই তেল রং, জল রং, প্যাস্টেল সব মিডিয়ামেই স্বচ্ছন্দ। বলে একবার যদি নিচে আসি, একটা ছবি শুরু করবে, মিডিয়াম নিয়ে কিছু একটু কথা আছে। গেলাম, মিনিট 15 ছিলামও। মানিকদা বসবার ঘরে রাখা অ্যাকোরিয়ামের মাছ দেখতে দেখতে সিগারেটে দুটো টান দিল। তারপর অ্যাস্ট্রের মধ্যে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বলল, ঠিক আছে মিস্টার দত্ত, আপনার কেসটা আমি নিলাম। আমার ফিজ ও অ্যাডভান্সের ব্যাপারে অপূর্ব আপনাকে সব বলে দেবে, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য নিয়ে নেবে। আপনি শুধু জোড়াসাঁকো থানায় একবার জানিয়ে রাখুন আমি কেসটা টেক আপ করেছি। আপনাকে যে কি বলে, এখনই কিছু বলার মতো সময় আসেনি, এখন শুধু দেখাশোনা ও বোঝার পালা। অপরাধের অন্ধকারে আলো পড়বেই, সেই আলো ফেলার দায়িত্ব আমার। আচ্ছা, নমস্কার। অনির্বাণবাবু মিনিট 15 হলো চলে গেছেন। মানিকদা এখন এক মনে নীলমোহনবাবুর আনা প্যাটিসটা চিবোচ্ছে, আর নীলমোহনবাবু নিজের প্লেট ফেলে রেখে জুলজুলে চোখে মানিকদার দিকে তাকিয়ে আছেন। মশাই, জোড়াসাঁকোই জোড়া খুন। মানিকদার মুখে কোনো কথা নেই, সে এক মনে তখন খেয়ে চলেছে। নীলমোহনবাবু এবার অসহিষ্ণুভাবে একবার আমার দিকে তাকালেন, তারপর আবার মানিকদার দিকে মনোযোগ দিলেন। মানিকবাবু, বাইরে বাহন ও চালক 2 মজুত, আমিও 1 লেগ স্ট্যান্ডিং, আই মিন 1 পায়ে খাড়া। কেন সাসপেন্সের কষ্ট দিচ্ছেন? মোহনজি, ভাবি মাঝে মাঝে এই দেশটা অপরাধ ও রহস্যবিহীন হলে আপনার কি হাল হবে। চলুন আগে থানায় যাই, তারপর দেখা যাক। উইথ প্লেজার স্যার।
নীলমোহনবাবুর সবুজ রঙের টয়োটা ইনোভা ক্রিস্টা গাড়ি যখন জোড়াসাঁকো থানার সামনে এসে দাঁড়ালো তখন ঘড়িতে 12টা বেজে 10 হয়েছে। গাড়িতে মানিকদার কাছ থেকে জানলাম জোড়াসাঁকো থানার ওসি মৈনাক বাবু নাকি মানিকদার কলেজের সহপাঠী ছিলেন। ওসি মৈনাক সেন ওনার ঘরেই ছিলেন। একজন এসআই আমাদের ওনার কাছে নিয়ে গেলেন। মাঝারি হাইট, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গোলগাল মুখ, বেশ ফর্সা গায়ের রং, মাথায় কোঁকড়া চুল আর একটা পুরুষ্টু হ্যান্ডেলবার গোঁফ। এই শেষেরটির দৌলতে ওনার চেহারায় একটা পুলিশি ছাপ পড়ে। নইলে মনে হয় কোনো সঙ্গীতের সমজদার হয়তো ডোবারলেন মিউজিক কনফারেন্স শুনতে এসেছেন। আমরা বসার পর মৈনাকবাবু একটু নাটকীয়ভাবে মাথার চুল খামচে ধরে বললেন, ব্যাস হয়ে গেল। জোড়া খুনের ঠেলায় মিডিয়া এনকোয়ারি তো পাগল করেই দিল, তার উপর আবার সেলিব্রিটি গোয়েন্দা চোখ। আর দেখতে হবে না। কেমন আছো মৈনাক? সবই তো জানো প্রসাদদা, হতে চেয়েছিলাম অভিনেতা আর হয়ে গেলাম এই। এখন এই চোর ছাচরের অভিনয় দেখেই জীবন কাটছে। অনির্বাণবাবু ফোন করে বললেন তোমাকে ইনভলভমেন্টের কথা। ওনার তো গোয়েন্দার চেয়ে একজন ক্রিমিনাল লয়ারের প্রয়োজন বেশি ছিল। তুমি কি ইউ বিলিভ হি ইজ ক্লিন? আই মিন তোমার মক্কেল? মানিকদা গোল্ড ফ্লেকের প্যাকেটটা বার করে প্রথমে মৈনাকবাবুকে অফার করল, তারপর নিজে ধরালো, তারপর বলল, আনক্লিন তুমি আছো, চিন্তা কিসের? তোমার কি ইমপ্রেশন? ওনাকে সন্দেহ তো করছি বটেই, বাট মোটিভটা পাওয়া যাচ্ছে না। নট ইয়েট, সেজন্যেই অ্যারেস্টও করছি না। চার্জশিটে কি দেবো বলো তো? মেয়ে দুটির মৃত্যুর কারণ কি মনে হয়? কোন অ্যাঙ্গেলে আসে? দেখো, সাধারণ কোনো অ্যাঙ্গেল ধোপে টিকছে না। লাভ অ্যাঙ্গেল, প্রতিশোধ বা ডিপ্রেশন এসব নয়। এটা সুইসাইড নয়, পয়জন ওয়াজ অ্যাডমিনিস্টার্ড। স্টমাকে স্ট্রিকনাইন বিষ পাওয়া গেছে, দুধে মেশানো ছিল। বাট ওয়াই অ্যান্ড বাই হুম? মেয়ে দুটি কার বাড়া ভাতে ছাই দিল যে একসঙ্গে দুজনকে সরিয়ে ফেলতে হলো? তোমার ইনভেস্টিগেশন ডিটেলসটা একটু দরকার। হ্যাঁ, সার্টেনলি। নীলমোহনবাবু? তারপর আমাদের নীলমোহনবাবুর দিকে চেয়ে ভুরু নাচিয়ে হেসে বললেন, কি বুঝছেন, আরো এডিশন আছে? আবার সেই সাব ইন্সপেক্টর ভদ্রলোক ঘরে ঢুকলেন। ওনার নামও নীলমোহন রায়। মৈনাকবাবু ওনাকে কেস ফাইলের একটা কপি করে মানিকদাকে দিতে বললেন। তারপর মানিকদার দিকে চেয়ে বললেন, একটু বসো, করে দিচ্ছে। চাটা খাও। তুমি যখন আমেরিকান ডিটেকটিভের খুনের ব্যাপারটা সলভ করলে তখন আমি লালবাজারে পোস্টেড, ক্রাইম ব্রাঞ্চ। ফাটাফাটি পারফরমেন্স দিয়েছিলে বস। সিএম অবধি চোখ রেখেছিল কেসটার ওপর। কলকাতায় বিদেশি খুন বলে কথা, এত কম সময় সলভ করেছো ভাবাই যায় না। ভদ্রলোক যে কেসটার কথা বলছিলেন সেই গোয়েন্দা খুনের তদন্ত কেসটা নেবার অনুরোধ করেছিলেন স্বয়ং পুলিশ কমিশনার নিজে। সেই কেসের তদন্ত করতে মানিকদার সঙ্গে আমাদেরকে কালিম্পং যেতে হয়েছিল। ফিরে এসে তারই পটভূমিকায় নীলমোহনবাবু তার বই লিখেছেন ইছে গাঁওয়ের বিছে। মৃত্যুর টাইম কি বলেছেন ডাক্তার? ওই রাত 11:30 থেকে 1:30টার মধ্যে। তবে স্ট্রিকনাইন তো জানোই, বেশ কড়া ডোজের পয়জন। হেল্প চাওয়ার জন্য কাউকে ডাকার টাইমটাও মনে হয় পায়নি কেউ। ভেরি আনফর্চুনেট। বয়স্ক মা রয়েছেন বাগনানে, তার আবার ক্যান্সার স্টেজ 2। ট্রিটমেন্টের অনেক খরচ, পরিবারের আর্থিক অবস্থাও একেবারে ওই আর কি। একটা ছোট দোকান আছে, সেটা থেকেই যায়। গত বছর আবার ওনার হাজব্যান্ডও মারা গেছে, আর কোনো সন্তানও নেই ওনার।
চা, কেক এবং সিঙ্গারা এসেছে আমাদের জন্য। তবে একটা ব্যাপার ইন্টারেস্টিং, বুঝলে? ওই বড় মেয়ে মালবিকার ফোন ফরেন্সিকে রয়েছে। ইমেল আইডি ড্রাফট সেকশনে একটা ড্রাফট আছে, তাতে লগবুক এন্ট্রির মতো কয়েকটা এন্ট্রি রয়েছে, ধাঁধার মতো। ক্র্যাক করতে পারিনি। কেস ফাইলে প্রিন্ট আউট পাবে তুমি। কাউকে পাঠাবার জন্য সেভ করে রেখেছিলে? না, মনে তো হয় না। ওরকম কোনো সিমিলার মেল সেন্ড বক্সে নেই। হয়তো ডায়েরিতে লেখা প্রাইভেসি হিসেবে যথেষ্ট নয় মনে হয়েছিল, তাই হয়তো মেইলে ড্রাফট করে রাখতো। কি খেয়েছিল ওই দিন রাত্রে? স্টমাকে দুধ, কর্নফ্লেক্স এসব পাওয়া গেছে দুজনেরই। রাতে নাকি তাই খায়, কাজের মেয়েটি বলেছে। দুধ কর্নফ্লেক্স তো সকালে খায় জানি, রাতে দুধ কে দিয়ে যায়? ওরাই কেনে, ওই আমুল তাজা কাগজের 1 লিটারের কার্টন। গরম করতে লাগে না, ডাইরেক্টই খাওয়া যায়। ফ্রিজে একটা প্যাক ছিল, খানিকটা খালি। ফরেন্সিক হয়েছে, নাথিং, নো ট্রেস অফ পয়জন। কর্নফ্লেক্সও ঠিকই আছে। আমাদের গাড়ি এবার চলেছে 15 নম্বর বলরাম দে স্ট্রিট, অনির্বাণ বাবুর বাড়ি। থানা থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। মানিকদার কোলের ওপরে কেস ফাইলের কপি রয়েছে। অনির্বাণ বাবুর বাড়ির একতলা পুলিশ সিল করে দিয়েছে, আর একজন কনস্টেবল পোস্টিং করা আছে দরজার কাছে। মৈনাকবাবু বলেছেন উনি ফোনে নাকি আগে থেকে জানিয়ে রাখবেন, যাতে আমরা ভেতরে ঢুকে সবকিছু দেখতে পারি। নীলমোহনবাবুর ড্রাইভার হরিচরণবাবু কলকাতার রাস্তাঘাট বেশ ভালো মতোই চেনেন। আমি হরিচরণবাবুর পাশে বসে আছি, আর পেছনে মানিকদা আর নীলমোহনবাবু। কথাটা বলার পর উনি মুখ বুজে আর চোখে মানিকদার মুখের দিকে দেখলেন। মানিকদার মনোযোগ এখন পুরোপুরি কেস ফাইলের দিকে রয়েছে, তার সঙ্গে কপালে ভ্রুকুটি। বুঝলে ভাই অপূর্ব, প্রথম দিকে কেস একটু জটিল মনে হয়, তবে তাতে বিচলিত হবার কিছু নেই। পেশেন্স এন্ড সাসপেন্স। শেষের স্বরটাকে অতিরিক্ত টেনে আবার আর চোখে মানিকদাকে দেখলেন। আমি সবে ভাবছি যে মানিকদা এত তাড়াতাড়ি স্পিকটি নট মোডে চলে গেল কেন। ঠিক তখনই কেস ফাইল থেকে একটা পাতা বার করে নীলমোহনবাবুকে দিয়ে মানিকদা বলল, পেশেন্স অ্যাপ্লাই করে এই সাসপেন্সটা ক্লিয়ার করে দেখি। ঘাড় ঘুরিয়ে দেখলাম নীলমোহনবাবু ভুরু কুঁচকে চোখ সরু করে ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কাগজের লেখাটার অর্থ বুঝবার চেষ্টা করছেন। পড়ে দেখ। আমি হাত বাড়িয়ে কাগজটা নীলমোহনবাবুর হাত থেকে নিলাম। মালবিকার ইমেল ড্রাফটের প্রিন্ট আউট এটা। কিছু লাইন বাংলায় লেখা রয়েছে, যদিও রোমান হরফে। মাঝে মধ্যে গ্যাপ আছে, কোনো তারিখও নেই। থেকে থেকেই কথা যোগ করে সেভ করে রাখত, বোঝাই যাচ্ছে স্পষ্ট। না, এটা সত্যিই একটা ধাঁধা। ড্রাফট যেমন রয়েছে ঠিক তেমনই আমি তুলে দিচ্ছি। বৌঠান 1936। শহরের নবাব আর আমার অভাব, নবাবই করবে অভাবী মন। আপন মুখের আঁচড় কেটেছ, নবাবী সেই গোলক ধাঁধায় পথ দেখিয়েছ। শুরু নয় শেষ, বায়ের গলির 3, বেশ বেশ। দিতেই পারি টেক্কা আমি, দিতে বড় লোভ হয়। না দিলে হয় মনের জ্বালা, আবার দিলে নাকি দোষ হয়। ঘোমটা মাথায় 1935। মানিকদা, বল, শুনছি। কিছুর একটা ইঙ্গিত যেন রয়েছে, খেয়াল করছো? কোনো ব্যক্তির কথা যেন হেঁয়ালি করে বলছে মনে হচ্ছে। কোনো ভদ্রমহিলা যিনি মাথায় ঘোমটা দেন, যার নবাবদের মতো টাকা, যে... আমায় কথা থামাতে হলো, কারণ অনির্বাণবাবুর দোতলা বাড়ি এসে গেছে। বলরাম দে স্ট্রিট কলকাতার পুরনো রাস্তা। কিছু আধুনিকতার ছোঁয়া লাগলেও সাবেকি কলকাতার সুরটা যেন কোথাও এখনো এখানে বাঁধা রয়েছে। দরজার ওপরেই বাড়ির একতলায় ঢোকার দরজা। দরজার পাশেই একটা টুলের ওপর একজন কনস্টেবল বসে খবরের কাগজ পড়ছিলেন। আমাদের গাড়ি থামতে দেখেই
উনি উঠে দাঁড়ালেন। মানিকদা ওর পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করতে করতে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, মৈনাক কিছু জানিয়েছে? ভদ্রলোক ব্যস্ত হয়ে পকেট থেকে চাবি বার করতে করতে বললেন, হ্যাঁ স্যার, সাহেব সব বলে রেখেছেন, আপনি সব ঘুরে দেখুন, কিছু লাগলে পরে আমায় হাঁক দেবেন একবার। দরজায় ইন্টারলক ব্যবস্থা রয়েছে, টেনে দিলে লক হয়ে যায় আর বাইরে থেকে চাবি দিয়ে খুলতে হয়। মানিকদা লকটা ভালো করে দেখতে দেখতে বলল, চাবি কি মেয়ে দুটির ঘর থেকে পেলেন? হ্যাঁ স্যার, আসলে বাড়ির মালিকের কাছে কোনো চাবি এক্সট্রা ছিল না, এই পাড়ার কালু মিস্ত্রিকে নিয়ে এসে দরজার লক খোলাতে হয়েছে। এই চাবি ছিল একতলা শোবার ঘরের টেবিলের ড্রয়ারটায়। অনির্বাণ বাবু, বাড়ির মালিককে একটা খবর? নেই স্যার, আসলে প্রফেসর সাহেব তো কলেজ চলে গেছেন, আর ওনার স্ত্রীও গতকাল বাপের বাড়ি গেছেন। আসলে সব টিভি চ্যানেলের লোকজন এসে জ্বালাতন করছিল তো। আমরা ভেতরে ঢুকলাম। প্রথমেই বসবার ঘর, তারপর একটা বড় বেশ ডাইনিং স্পেস আছে। সেখানে খাবার টেবিল, চেয়ার ইত্যাদি সমস্ত ডাইনিং রুমের জিনিসপত্র পাতা রয়েছে। একদিকে টয়লেট আর রান্নাঘর রয়েছে। এইসব পেরিয়ে এগিয়ে গেলে দুই দিকে দুটো ঘর পড়ে, বাঁ দিকে শোবার ঘর আর ডান দিকে একটা মাঝারি মাপের হল ঘর মতন। বুঝলাম সেটা স্টুডিও। সেখানে দুটো টেবিল আছে, খানতিনেক ইজেলও রয়েছে, বেশ কিছু ছবি ফ্রেম করে রাখা আছে। কিছু চার্ট পেপার রোল করা অবস্থায় টেবিলের ওপরে পড়ে আছে। একটা ইজেলে ছবির কাজ চলছে, কোনো এক ভারতীয় প্রিন্সের একটা লাইফ সাইজ পোর্ট্রেট। সেটার স্কেচ হয়ে গেছে, তার উপরে রঙের কাজ চলছিল। নীলমোহনবাবু ছবিটার সামনে দাঁড়িয়ে তারিফ করার গলায় বললেন, কি প্রতিভা বলুন মানিকবাবু। আশেপাশে দেয়ালে হেলান দিয়ে রাখা কিছু ছবি দেখতে দেখতে মানিকদা এক মুখ ধোঁয়া ছেড়ে অন্যমনস্ক গলায় বলল, সেটাই কি বিপদের কারণ? আই সি, আই মিন, ইউ মিন, ঠিক বুঝলাম না মশাই। তারপর হাল ছেড়ে দিয়ে বললেন। মানিকদা ততক্ষণে এগিয়ে গিয়ে ঘরের পেছন দিকের দেয়ালে ঠেস দেওয়া বেশ কিছু ছোট বড় মাপের ফ্রেম দেখছে মন দিয়ে। তারপর টেবিলের ওপর রাখা কিছু রঙের বাক্সর ওপর চোখ বোলালো। আমরা তিনজনই জানি খালি হাতে কোনো কিছুই স্পর্শ করা যাবে না, তাই পকেট থেকে রুমাল বার করে মানিকদা হাতে জড়ালো। তারপর আলতো করে একটা রঙের বাক্সের ডালা খুলল। ভেতরে কিছু তেল রঙের শিশি রয়েছে। মানিকদার ভুরু কোঁচকানো, মুখ গম্ভীর। সেই ঘর থেকে বেরিয়ে আমরা শোবার ঘরে ঢুকলাম। এই ঘরেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এখন আর সাদা বা হলুদ রঙের চক দিয়ে মৃতদেহ পড়ে থাকার অবস্থার আউটলাইন চিহ্নিত করা হয় না, যদিও অনেক সিনেমায় এখনো তাই দেখায়। এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচুর ছবি তোলা হয় মৃতদেহ পড়ে থাকার অবস্থানের মাপঝোঁক সহ, যাতে রেফারেন্সের সাথে সাথে ওই ছবিগুলো দেখে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন খুব সহজেই করা যায়। শোবার ঘরটা বেশ বড়, একটা ডাবল খাট, একটা ড্রেসিং টেবিল, সামনে বসার জন্য একটা বেতের মোড়া, একটা বড় ওয়ার্ড্রপ, তার পাশে স্টাডি টেবিল আর চেয়ার রয়েছে। টেবিলের সামনের দেয়ালে দুটি তাক আছে, যাতে কিছু বই রয়েছে, সবই আর্টের বই। তার মধ্যে অবন ঠাকুরের লেখা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী আমার পড়া রয়েছে। বেশিরভাগই বাকি সব ইংরেজি বই। পিরিয়ডস অফ ওয়ার্ল্ড আর্ট বইটা কয়েক মাস আগেই আমি মানিকদাকে পড়তে দেখেছি, শিবু জ্যাঠার কাছ থেকে ধার করে নিয়েছিল। ঘরের দুই দিকের দেয়ালে বড় বড় জানলা রয়েছে, তার উপর আবার লোহার গ্রিল দেওয়া। দক্ষিণ দিকের জানলার পাশের দেয়ালে একটা পেইন্টিং ঝুলছে। একটা বরফে ঢাকা গ্রামে কিছু ঘোড়ায় চড়ে আসা সৈনিক গ্রামবাসীদের টেনে ঘর থেকে বার করছে আর তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। ছবিটা কার আঁকা তা জানি না। মানিকদা বেশ কিছুক্ষণ ছবিটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর বিড়বিড় করে বলল, এ তো বিখ্যাত ছবি দ্য ম্যাসাকার অফ দ্য ইনোসেন্ট, ফ্লেমিশ শিল্পী পিটার ব্রয়গালের আঁকা। তোর ফোনে একটা ছবি তুলে নে, ফ্ল্যাশ ব্যবহার করবি না।
ড্রেসিং টেবিলের ওপর কিছু মহিলাদের প্রসাধন সামগ্রী আছে। তার মধ্যে এক জোড়া কানের দুল মানিকদা বেশ মন দিয়ে দেখল। ওয়ার্ড্রপে জামা কাপড়ও রয়েছে। ভেতরে একটা দেরাজে কিছু টাকা রয়েছে, তাতে পুলিশের ট্যাগ লাগানো আছে। মোটই 12,315 টাকার মতন হবে। এসবিআই ব্যাংকের জোড়াসাঁকো ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্টের পাস বই মালবিকার নামে রয়েছে, সঙ্গে চেক বই আর এটিএম কার্ড। ছবি আঁকার 7টা ব্রাশের একটা সেট রয়েছে। সিল করা ব্যাগ, খোলা হয়নি। ব্রাশগুলোর সাইজ 1 থেকে 7 অবধি। অনির্বাণবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। দেখলাম নীলমোহনবাবু একটু ঘুম মেরে আছেন, সঙ্গে মানিকদাও। রহস্যের জট যে বেশ ভালো মতোই পাকানো, তা আমি বেশ বুঝতে পারলাম। এবারে হরিচরণবাবুর পাশে বসেছেন নীলমোহনবাবু, আর আমি আর মানিকদা পেছনে। হরিচরণবাবু প্রশ্ন করলেন যে এবারে কোথায় যাওয়া হবে। মানিকদা একটু চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, অন্ধকারের বৈচিত্র্য আছে জানেন তো নীলমোহনবাবু। নীলমোহনবাবু সবে ওনার ব্যাগ থেকে একটা সুপুরির কৌটো বার করে মুখে পুড়েছিলেন। তিনি একেবারে থতমত খেয়ে গিয়ে বললেন, অন্ধকার মানে ডার্কনেস, মানে সব কালো, অল ব্ল্যাক, তার বৈচিত্র্য বলছেন? হালকা অন্ধকার, জমাট অন্ধকার, নিরেট অন্ধকার। অপরাধের অন্ধকার যেমনই হোক, তা কাটে একমাত্র বুদ্ধির আলোয়। মালবিকার বুদ্ধি ছিল, তাই তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। এবং এক ঢিলে দুই পাখি। এক পাখি গায়েব হলে আর এক পাখির কিচির মিচির, সেই জন্য এক ঢিলে দুই পাখি। কেউ বা কিছু মানুষ চায় অন্ধকারটা বজায় থাকুক। চলুন আগে রয়্যালে লাঞ্চ সারা যাক। আজ আমি খাওয়াবো নীলমোহনবাবুর ইচ্ছেগাঁওয়ের বিছে বই প্রকাশের অনারে। লাঞ্চ সেরে আমরা যাব আমাদের সব জানতা শিবু জ্যাঠার বাড়ি। একটা ব্যাপারে একটু জ্ঞানের ইঞ্জেকশন দরকার। হরিচরণবাবু গাড়ি গিয়ারে ফেলে অপেক্ষা করছিলেন। মানিকদা বলা মাত্রই গাড়ি চলল কলকাতার হেরিটেজ রেস্টুরেন্ট রয়্যালের দিকে। আমরা এখন রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের দোতলায় বসে আছি। কিছুটা দূরেই বিখ্যাত ঐতিহাসিক নাখোদা মসজিদে থেকে দুপুরের আজান ভেসে আসছে। রয়্যালের চাপ বিখ্যাত। আমরা চিকেন বিরিয়ানির সঙ্গে মাটন চাপ আর ফিরনি অর্ডার দিয়ে বসে আছি। নীলমোহনবাবু নিজের লাল ডায়েরি বার করে কি সব যেন লিখছেন। উনি মুখ তুলে এবার বললেন, আচ্ছা, এই মেয়ে দুটি সুইসাইড করেনি সে ব্যাপারে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে স্যার? এরকম তো হয়, খবর তো বেরোয় মাঝে মাঝেই, বিষ খেয়ে আত্মহত্যা। হয়, কিন্তু তার একটা নির্দিষ্ট জোরালো মোটিভেশন লাগে। এখানে সেটা নেই। নিজেকে শেষ করে ফেলা খুব সহজ কাজ নয় নীলমোহনবাবু। কেস ফাইলে বডি দুটির ছবি আছে অনেক, বোঝাই যাচ্ছে বিষক্রিয়াটা ওদের কাছে আনএক্সপেক্টেড ছিল। মেঝেতে চয়নিকা যে অ্যাঙ্গেলে পড়েছিল, ডান হাত খানিক মোচড়ে পিঠের দিকে রয়েছে। মনে হয় হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেও পারেনি। এটা খুন, কিন্তু কেন? কিছু ক্লু পেলেন নাকি? ক্লুও বটে, আবার খটকাও বটে। আচ্ছা বলুন দেখি, আপনার মনে কি কি ব্যাপারে খটকা লাগলো? অপু, তুইও বল। নীলমোহনবাবু বিড়বিড় করতে করতে ভাবছেন। আমি বললাম, আচ্ছা, যারা ছবি আঁকে বা ছবি আঁকা শিখছে তাদের ঘরে মোটে একটা ছবি কেন টাঙানো থাকবে মানিকদা? আর ইমেল ড্রাফটের কথাগুলো তো বেশ রহস্যময় বলে মনে হচ্ছে। হ্যাঁ মশাই, এই অল্প বয়সী মেয়ের লেখা, ও হাবিজাবিও তো হতে পারে। হয়তো যখন যা মনে এসেছে তাই লিখেছে। যে মেয়ে ডায়েরি লেখে না, বন্ধু বান্ধব তেমন নেই। বাবা সম্প্রতি মারা গেছেন, মায়ের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, নিজের বাড়ি লোকজন ছেড়ে এতটা দূরে একটা শহরে এসে রয়েছে। তার কয়েকটা মাত্র কথা, তাও হেয়ালিতে। গুরুত্ব তো দিতেই হবে মোহনজি, তবে আপাতত আমরা চর্বণ ও ভক্ষণেই গুরুত্ব দেব।
ওয়েটার আমাদের লাঞ্চ নিয়ে এসেছে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। দোতলায় আরও 4-5টা টেবিলে লোকেরা খাচ্ছে। তার মধ্যে একটা টেবিলে 3 জন বসেছে, বোধহয় কলেজ স্টুডেন্ট হবে। 2টি মেয়ে আর একটি ছেলে রয়েছে। খাওয়া দাওয়ার সাথে সাথে বেশ আড্ডা চালাচ্ছে। ছেলেটির মুখে দাড়ি রয়েছে, চোখে চশমা, পরনের টি শার্টটা বেশ চোখে পড়ার মতো। কালো গোল গলা টি শার্টের বুকের কাছে একটা পেইন্টিং প্রিন্ট করা, একজন মহিলার পোর্ট্রেট। পেইন্টিংটা আমার চেনা, কোথায় যেন আগে দেখেছি বলে মনে হচ্ছে। নীলমোহনবাবু প্লেটের শেষ চাপের টুকরোটা চামচে তুলতে তুলতে বললেন, রয়েলের চাপের জবাব নেই মশাই। ঠাকুর বাড়ি তো কাছেই। আমাদের গ্রেট পোয়েটের সময় কি এই রয়েল ছিল? মানিকদার খাওয়া থেমে গেছে। চট করে টি শার্ট পরা ছেলেটির দিকে দেখল, তারপর আমার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল যে কেন ছবিটা আমার চেনা লাগছিল। ওটা একটা বিখ্যাত ছবি, রবীন্দ্রনাথের আঁকা ওনার বৌঠানের ছবি, কাদম্বরী। বৌঠান 1936। নীলমোহনবাবুর অবশ্য এসব কিছুই বোঝার কথা নয়, কারণ উনি মানিকদাকে প্রশ্ন করে এখন আধবোজা চোখে খেয়ে চলেছেন। অপু চট করে নেটটা চেক কর। এবার নীলমোহনবাবুর হুঁশ হলো যে এদিকে একটা কাণ্ড চলছে, যার কিছুই তিনি বুঝতে পারলেন না। একবার আমার দিকে আর একবার মানিকদার দিকে চাইছেন। আমি এর মধ্যেই আমার স্মার্টফোনের নেট চালু করে সার্চ মেরেছি। ঠিক 1936-এ আঁকা হয়েছিল এই ছবি, ব্রাশে আঁকা ছবি, মিডিয়াম ইঙ্ক আর ওয়াটার কালার। মানিকদা নীলমোহনবাবুর দিকে তাকিয়ে তারিফ করে বলল, ব্রাভো! বিশ্বকবির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বর্তমান বঙ্গ সাহিত্যিককে ধন্যবাদ জানাই। আমি হেল্প করলাম বুঝি? কিভাবে মশাই? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, না বুঝে কমপ্লিমেন্টটা নিই কি করে বলুন তো? মানিকদা তুড়ি মেরে ওয়েটারকে বিল দিতে ইঙ্গিত করে বলল, সব বুঝবেন, কিন্তু এখন নয়। খেলা জমে উঠেছে নীলমোহনবাবু। শিবু জাঠের বাড়ি যাওয়ার আগে একবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঢু মারতে হবে। উঠে পড়ুন, চপু। রেস্টুরেন্ট থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গাড়িতে যেতে আমাদের 10 মিনিটও লাগলো না। আমার আর মানিকদার এই নিয়ে 4 বার আসা হলো, নীলমোহনবাবু 2 বার। মানিকদা আমাদের নিচে অপেক্ষা করতে বলে সোজা ভেতরে ঢুকে গেল। বলল সবাই গেলে নাকি সময় নষ্ট হবে, ওর নাকি শুধু একটা ব্যাপার জানার আছে। আমরা দুজন বাইরের বাগানটার সামনে দাঁড়িয়ে বাড়িটাকে মন দিয়ে দেখছিলাম। নীলমোহনবাবুর দেখলাম বেশ কাব্যিক ভাব এসে গেছে। গুনগুন করে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় গাইছেন। তারপর থেমে গিয়ে বললেন, আহা, কি প্রতিভা, কি ব্যক্তিত্ব, কি চিন্তা ভাবনা, ভাবা যায় না। ওনাকে নিয়ে আমাদের এথেনিয়াম ইনস্টিটিউটের শিক্ষক নীলকণ্ঠ মল্লিকের একটা কবিতা শোনো অপূর্ব। বলি, হে শুভ্র, হে বিশাল, তোমার গদ্য পদ্য ছন্দতাল, তোমার কীর্তি নেহারি মোরা বিস্মিত হতবাক। প্রার্থনা এই তোমার স্বপ্ন বাস্তব রূপ পাক। কি কেমন? এখানেই শেষ নয়, শোনো। তুমি ভাষার আদি, তুমি বঙ্গের বিশ্ব দর্শন, শুষ্ক কঠিন মৃত্তিকায় প্রাণদায়ী শীতল বর্ষণ। এইবারে ওয়ার্নিংটা শোনো অপূর্ব। তবে জেনে রাখো হে মহান, যাহারা করিবে তোমার অপমান, তাহাদের প্রহার মোরা করিব নিশ্চয়। তব ভক্ত মোরা, মোদের নাহি কোনো ভয়। নীলমোহনবাবু বেশ খোলা গলায় হাতটা নেড়ে আবৃত্তি করছিলেন। পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় ওনার দিকে অবাক হয়ে যদিও দেখছিল, কারণটা আমরা সবাই জানি। কিন্তু কবিতার মধ্যে দিয়ে এই অপ্রয়োজনীয় সাবধানবাণী শোনানোর ব্যাপারটা আমার কেমন একটু অদ্ভুত লাগলো। এই 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 কেমন লাগলো কবিতাটা বলো? দারুণ দারুণ। মানিকদা ফিরল আধ ঘন্টারও বেশি সময় পরে। গাড়িতে উঠে সোজা মুখে কুলুপ।
শুধু এইটুকু বলল যে ঠাকুর বাড়িতে আসাটা ওর তদন্তে নাকি অনেক হেল্প করবে। গাড়ি ছুটছে সর্দার শঙ্কর রোডের দিকে। পরবর্তী গন্তব্য শিবু জ্যাঠার বাড়ি। হেয়ালি অনেকটাই ক্লিয়ার হলো বুঝলি, কিন্তু এখনো কিছু খটকা রয়েছে। তুই একবার মৈনাককে ফোনে ধরতো। আমি কেস ফাইলের একটা কাগজ দেখে মৈনাকবাবুর মোবাইল নাম্বারটা আগে ফোনে সেভ করে নিই, তারপর ওনাকে ফোন করলাম। মৈনাকবাবুর গলা পেয়ে ফোনটা মানিকদার হাতে দিলাম। গাড়ির আওয়াজের জন্য ওদিকের কথা মানিকদার পাশে বসা সত্ত্বেও আমি শুনতে পেলাম না। তবে একতরফা মানিকদার কথা শুনলেও গোটা কথোপকথনটা আন্দাজ করে নেওয়া খুব একটা কঠিন হলো না। হ্যাঁ মৈনাক, মানিকদা বলছি। মালবিকা ও চয়নিকার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এসবিআইতে। পাসবই দেখলাম। ব্যাংকে অস্বাভাবিক ট্রানজাকশন কিছু পেলে? বলছো বাড়িতে মানি অর্ডার পাঠাতো নিয়ম করে, প্রতি মাসে 23,000। আচ্ছা, এছাড়া দুজনের কলকাতায় থাকা, খাওয়া, কলেজের পড়ার খরচ, এই টাকাগুলো আসতো কোথা থেকে? কে দিত? তুমি লখনৌ পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটু খোঁজ করো তো, এই দুটি মেয়ে বা অনির্বাণ বাবুর নামের কোনো রেকর্ড আছে কিনা। জিডি, এফআইআর, এনিথিং। আর ওখানে কোনো আর্ট গ্যালারিতে মেয়ে দুটির আঁকা ছবির এক্সিবিশন হয়েছিল? সেটা এখনই বলতে পারবো না, তবে অনির্বাণ বাবুর ওপর নজর রাখো। না, এখনই তুলতে হবে না। শুধু সন্দেহের বসে আর কতদিন কাস্টাডি দেবে বলো? বেল পেয়ে যাবে তো। তার চেয়ে এই ভালো, ফ্রি ঘোরাফেরা করুক, শুধু গতিবিধি নজরে থাক। এখন রাখছি, কোনো ডেভেলপমেন্ট হলে জানাচ্ছি। জানি না, তবে মনে হয় একবার যেতে হবে। রাখছি। মানিকদা কথা সেরে ফোনটা আবার আমায় দিয়ে দিল। ওর ফোন কিন্তু আমাকেই বইতে হয়। নীলমোহনবাবু সামনে বসেছেন, ঘাড় ঘুরিয়ে মানিকদার দিকে জুলজুল করে তাকিয়ে আছেন। মানিকদা সেটা আর চোখে দেখে নিয়ে একটা গোল্ড ফ্লেক ধরালো, তারপর বলল, নীলমোহনবাবু কিছু বলবেন? আমার বলার কিছু থাকবে না, চেয়ে চেয়ে দেখবো, আপনারা চলে যাবেন। এই ধাঁধাটার জবাব দিন। ঠিক হলে আপনার যাওয়া আটকায় কে? বলুন স্যার, আমি রেডি। শহরের নবাব আর আমার অভাব। নবাবই করবে অভাবে মন। লখনৌ আন্দাজে মারলেন। আমার ফোন কলে কথা বলা শুনে নিয়ে গেস করলেন। হ্যাঁ, সব নবাবের শহর ও সব শহরের নবাব। টাকা রোজগারের জন্যই মালবিকা আর তার বোন লখনৌ গিয়েছিল। কিন্তু কিভাবে রোজগার? এক্সিবিশনে ছবি বেচে, এবং গিয়ে সে বেশ কিছু টাকা হাতেও পেয়েছিল। নবাবই করবে অভিমানী মন। তার খরচ করার ইচ্ছেও হয়েছিল, কিন্তু বাড়িতে অভাব, মায়ের ক্যান্সার ট্রিটমেন্ট, কেমোথেরাপি, টাকা পাঠাতে হবে, স্ট্রং মোটিভ হলে টাকা চাই। বাট যাই হোক, নীলমোহনবাবু, আমার মন বলছে আমাদের লখনৌ পৌঁছাতে হবে। অপু বিকেলে আপনাকে কনফার্ম করে দেবে। আমাদের ট্রাভেল এজেন্টকেই বলে দেবো 3টে প্লেন টিকিটের ব্যবস্থা করতে। কালকেই রওনা হতে হবে, অ্যাট এনি কস্ট। আপনি বাড়ি ফিরেই গোছগাছ শুরু করে দেবেন। ওকে স্যার, লখনৌটা দেখার ইচ্ছে অনেক দিনের, একেবারে ইতিহাসের ঠাসা খাসা খাসা। আমার আর মানিকদার আগে লখনৌ ঘোরা হলেও নীলমোহনবাবুর এই প্রথমবার যাওয়া হবে। লখনৌ ঘুরে দেখার সুযোগ হয়তো বেশি পাবেন না। তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের, নইলে পাখি ফুরুত হবে। অপু দেখে নে অনির্বাণ বাবু অ্যাডভান্স পাঠিয়েছেন কিনা। আমাদের গাড়ি বেগবাগান পেরোলো। শিবু জ্যাঠার ঘরে ঢোকার আগেই যে গন্ধটা আমি বরাবর পাই, সেটা আবার পেলাম। আসলে সেটা অনেক রকম বইয়ের মিশ্র একটা গন্ধ। কোনো লাইব্রেরিতে গেলেও তোমরা পাবে। আমরা যখন ঘরে ঢুকলাম তখন জ্যাঠার ঘরের দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজল। তক্তপোষের উপরে বসে জ্যাঠার সামনে খুলে রাখা কালো রেক্সিনে মোড়া সোনালি বর্ডার দেওয়া একটা বই থেকে
কি একটা আতশ কাঁচের সাহায্যে পড়ছিলেন। মুখ না তুলেই উনি বললেন, ঘন্টা বাজলো 4, ব্যক্তি ঢুকলো 3, চতুর্থ জন কি সমস্যা, রহস্য? বসো বসো সব। আমরা তক্তপোষের সামনে মোড়া, চেয়ার ইত্যাদি যা পেলাম টেনে নিয়ে বসলাম। শিবু জ্যাঠা নীলমোহন বাবুর দিকে তাকিয়ে বললেন, কি মোহন, তোমার শেখর রুদ্র তো ভালোই করে কমে খাচ্ছে, আর সৃষ্টি ও স্রষ্টা তো একই কথা। বেশ বেশ, তোমরা যদি কফি খাও তো আমার সার্ভেন্টকে একবার বলে এসো। যাও, সর্বকনিষ্ঠ নরেন রান্নাঘরেই আছে। আমি উঠে গিয়ে নরেন কাকাকে বলে এলাম। মানিকদা এর মধ্যেই কাজের কথায় চলে গেছে। একটা ব্যাপারে একটু হেল্প লাগবে আপনার জ্যাঠা। বিখ্যাত পেন্টিংয়ের নকল করে বিক্রি করাটা কি আইনসঙ্গত? এই আর্ট কলেজের মেয়ে দুটি তাই করতো বুঝি? আপনার বুদ্ধির 20% যদি পেতাম, এই দেশের সেরা গোয়েন্দা হতে পারতাম। সেরা হতে আর কিছু বাকি রেখেছো কি মানিক চাঁদ? যাই হোক, হ্যাঁ, পুরোপুরি আইনসঙ্গত। একে বলে জেনুইন ফাইন আর্টস রিপ্রোডাকশন। সারা পৃথিবী জুড়েই হয়। একটা কোনো পিরিয়ডের ছবি, ধরো রেনেসা যুগের একটা বিখ্যাত ছবি, তুমি যদি নকল করতে চাও, তোমার সেই যুগের ব্রাশ স্ট্রোক, ছবির টেক্সচার এসব নিয়ে জানতে হবে, পড়াশোনা করতে হবে। সেই সময় যে রং ব্যবহার হয়েছিল ঠিক সেই রং ব্যবহার করতে হবে। হুবহু আঁকতে পারার ট্যালেন্ট তো থাকতেই হবে, সবার থাকে না। It in itself is an art of the highest order. রবীন্দ্রনাথের আঁকা কোনো ছবি বিশ্ববাজারে কতই বিক্রি হতে পারে? ও বাবা, তিনিও ইনভলভ নাকি? এক্স্যাক্ট তো বলা সম্ভব নয়। শেষ যা নিলাম হয়েছিল সাথেবিতে, আমাদের ভারতীয় মুদ্রায় তা প্রায় 57 লাখ টাকা। ইতিমধ্যেই কফি এসে গেছে। আমরা যে যার কাপ তুলে নিলাম। মানিকদা কফিতে একটা চুমুক দিয়ে বলল, আসল ও নকলের তফাৎ করা সম্ভব নিশ্চয়ই? বৈজ্ঞানিক পরীক্ষা করলে সম্ভব। স্ক্যান, কেমিক্যাল টেস্ট, কার্বন টেস্ট, এইসবে সত্যিটা বেরিয়ে পড়বে। কিন্তু এমন রিপ্রোডাকশনও আছে যেটা শুধু চোখে দেখে আসল না নকল সেটা বলা নেক্সট টু ইম্পসিবল, তা সে যত বড় এক্সপার্টই হোক। তারপর মানিকদাকে জরিপ করতে করতে একটা অর্থপূর্ণ মুচকি হাসি দিয়ে বললেন, There are times when masterpiece art and masterpiece crime go hand in hand and live happily ever after. এখন রাত 9:45 বাজে। আমরা শিবু জ্যাঠার বাড়ি থেকে বেরিয়ে ট্রাভেল এজেন্সিকে সব ফোন করে বলে দিয়েছি। কাল সকালে আমরা 3 জন লখনৌ যাওয়ার ফ্লাইটে উঠব। ইন্ডিগোর ফ্লাইট সকাল 11:55 ছাড়বে, আর লখনৌ পৌঁছবে দুপুর 1:40। টিকিট আজ রাত 10টার মধ্যেই এজেন্সি আমায় মেল করে দেবে। নীলমোহনবাবু আমাদের ড্রপ করে দিয়ে ওনার গড়পাড়ের বাড়ি রওনা হয়ে গেছেন বিকেলেই। যাবার আগে মানিকদাকে বলেছেন, এই কেস শুরুই হয়েছে একজোড়া জোড়াখুন দিয়ে, ক্লাইম্যাক্স কি হবে কে জানে মশাই। মানিকদা এখন একটা সিগারেট ধরিয়ে শিবু জ্যাঠার কাছ থেকে ধার করে আনা 2টো বই নিয়ে বসেছে। একটা বইয়ের নাম হলো দি লাস্ট হারভেস্ট, পেইন্টিংস অফ রবীন্দ্রনাথ টেগোর, আর অন্যটা দি আর্ট অফ টেগোর। আমি এতক্ষণে মানিকদাকে একা পেয়ে অবশেষে ওকে চেপে ধরলাম। 2টো রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির কথাই বলা আছে মালবিকার লেখায়, তাই না মানিকদা? 2টো নয়, 3টে। 3টে? একটা তো বৌঠান, আর একটা ঘোমটা মাথায়। আর ছবি তাহলে কোথায়? আপন মুখের আঁচড় কেটেছ, ভুলে গেলি? একটা সেলফ পোর্ট্রেট আছে, পেন্সিল স্কেচ। বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী, জল রং 1936, আর ফাইনালি ঘোমটা মাথায় দ্য ভেইলড ওমেন 1935, প্যাস্টেলের কাজ। মালবিকা এই 3টে ছবির কথাই লিখে গেছে। আর নবাবী সেই গোলক ধাঁধা কি লখনৌয়ের ভুলভুলাইয়া? নিঃসন্দেহে। আর বাকিটা?
নবাবী সেই গোলক ধাঁধায় পথ দেখিয়াছ, শুরু নয় শেষ। বায়ের গলির 3, বেশ বেশ। সেটাই তো ভাবছি রে, এইখানেই ক্লু আমার বিশ্বাস। কিন্তু তবে কি ভুল ভুলাইয়ার গলি? টানেল অফ দ্য ল্যাবরেন্থ, কিন্তু কোন গলি? শেষের গলি? শেষের গলি নয়, গোলক ধাঁধার শেষ। দ্যাটস ইট। গোলক ধাঁধায় ঢুকে তুই ঠিক গলি দিয়ে গিয়ে যে জায়গায় বেরোবি সেটা শেষ। এবার সেখান থেকে ফেরার সময় সেই ঠিক গলিতে না ঢুকে তার পাশের বাঁ দিকের গলিতে ঢুকে খানিকটা এগোতে হবে, 1-2 ছেড়ে 3 নম্বর ঘুলঘুলিতে। কি মানিকদা? দ্যাট হ্যাজ টু ওয়েট। সেটা এখনো অবধি শুধু মালবিকাই জানে। নীলমোহনবাবু আমাদের ওনার গাড়িতে তুলে নিয়েছেন। আমরা এখন নেতাজি সুভাষ এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা সবাই হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি। কখন যে লখনৌ পৌঁছে লাঞ্চ করব তার ঠিক ঠিকানা নেই। পথে বলার মতো ঘটনা ঘটেছে 3টে। 2টো ফোন এসেছিল। একটা এয়ারপোর্ট রওনা হওয়ার সময় গাড়িতে মৈনাকবাবু তাতে জানালেন লখনৌ পুলিশের সাহায্য নিয়ে সবকটা আর্ট গ্যালারিতে খোঁজ করেও মালবিকা চয়নিকার ছবির কোনো এক্সিবিশনের খবর কিন্তু পাওয়া যায়নি। কোনো এক্সিবিশন হয়নি দাদা? একটাও না। নো স্যার, শুধু স্টেট মিউজিয়ামের আধিকারিক জানিয়েছেন এই 2টি মেয়ে বারদিনেক ওনার সাথে কথা বলেছে। কি নিয়ে? কাজ খুঁজছিল, পেন্টিং রিপ্রোডাকশন, রিস্টোরেশন, এইসবের কাজ যদি পাওয়া যায়। মেয়ে 2টি মিউজিয়ামের কয়েকটা পেন্টিং এর রিস্টোরেশনের কাজ করেছে, অ্যাসাইনমেন্ট, টাকাও পেয়েছিল কিছু। অনির্বাণ বাবুর দিকে নজর রাখো। আমরা লখনৌ যাচ্ছি এখন, পরশু ফিরব। তারপর মন বলছে ইনভেস্টিগেশন গুটিয়ে ফেলা যাবে। আমার লখনৌ যাওয়ার ব্যাপারটা গোপন থাক। তুমি ওখানকার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কথা বলে রাখো, ওখানে পৌঁছে যেন ওদের অ্যাসিস্ট্যান্ট পাই। ওকে দাদা। তো প্লেনে যাচ্ছেন তো? ওখানে ল্যান্ড করার পর থেকেই আপনি পুলিশ পেয়ে যাবেন। দ্বিতীয় ফোনটা এলো অনির্বাণ বাবুর। আমরা তখন এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছি। মিস্টার মিত্তির, অ্যাডভান্স আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। বলছি, মেয়ে দুটির সুইসাইড করার কোনো প্রমাণ পেলেন নাকি? না, এই তো শুরু। ব্যস্ত হবেন না। সুইসাইড হলে তার কারণ আর খুন হলে অপরাধী কে সেটা ঠিক খুঁজে বার করব। আসলে পুলিশ কলকাতার বাইরে যেতে দিচ্ছে না তো, আমাকে একবার দিল্লি যেতে হবে আগামী মাসে। কয়েকটা দিন ধৈর্য ধরুন, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, মেয়ে দুটির রোজগার কিছু ছিল কি? কলকাতায় থাকারও তো একটা খরচ আছে। জানি না, পেইন গেস্ট হিসেবে থাকতো, বন্ধুর মেয়ে, তাই আমি নামমাত্র একটা টাকা নিতাম, 2000 টাকা মাসের ইলেকট্রিক ও কাজের মেয়ের খরচ বাবদ। ওদের বাড়ি থেকে কোনো টাকা পাঠাতো কিনা, ওরা কিছু রোজগার করতো কিনা আমি জানি না, জিজ্ঞেস করাটা সমীচীন মনে করিনি। তবে ওদের আর্থিক সচ্ছলতা যে তেমন নেই এটা আমি জানি। তৃতীয় ঘটনা হলো, আমাদের গাড়ি বাইপাস ধরার পর থেকেই দেখলাম একটা সাদা রঙের ইনোভা গাড়ি আমাদের পিছু নিয়েছে। গাড়ির মধ্যে ড্রাইভার সমেত মোট 3 জন লোক আছে। আমাদের গাড়ি এয়ারপোর্ট পৌঁছানোর মিনিট 2 আগেই গাড়িটা আমাদের ওভারটেক করে বেশ স্পিড নিয়ে বেরিয়ে গেল। মানিকদা গাড়িটাকে এক ঝলক দেখে নিয়ে আমার সাথে চোখাচোখি করল। নীলমোহনবাবু অবশ্য এসব খেয়াল করেননি। প্লেনে নীলমোহনবাবু আর মানিকদার সিট একেবারে পাশাপাশি পড়েছে, আর আমারটা ওদের ঠিক পেছনের আইলের দিকে। সিট বেল্ট বাঁধার অ্যানাউন্সমেন্ট হতেই নীলমোহনবাবু শুধু নিজের সিট বেল্টটাই লাগালেন না, তার সাথে নিজের হালকা নীল ফুল শার্টের আস্তিনটাও গুটিয়ে নিলেন। মানিকদা দি আর্ট অফ টেগোর বইটা পড়তে পড়তে বলল, লড়াই করবেন নাকি? মশাই, পায়ের নিচে মাটি নেই আর আমাদেরও কোনো ডানা নেই। একটা ধাতুর বাক্সের মধ্যে বসে আমরা আকাশ পথে চলেছি। আবার সেই চলাটাও
অন্য একজন মানুষের বিদ্যে বুদ্ধির উপর নির্ভর করছে, যাকে আমরা চিনিও না। এই প্লেনে যাওয়াটা একটা সিরিয়াস ব্যাপার, সে আপনি যাই বলুন। তা জামার আস্তিন গোটালে কি নার্ভটা শক্ত হবে? তাহলে তো লখনৌতেও আপনাকে আস্তিন গুটিয়ে থাকতে হবে। কেন, লখনৌ থেকে আপনি কোনো সংঘর্ষ এক্সপেক্ট করছেন? আগে থেকে কোনো কিছুই এক্সপেক্ট করা বোকামি। মনটাকে স্প্রিংয়ের মতো গুটিয়ে রাখবেন। যখন যেমন পরিস্থিতি সেই বুঝে রিয়্যাক্ট করতে হবে, বুঝলেন? নীলমোহন বাবুর দিক থেকে কোনো জবাব এলো না। আসলে আমাদের প্লেন এখন টেক অফ করছে। উনি এখন জবাব দেবার মতন অবস্থাতেই নেই। দুই হাতের মুঠো একেবারে শক্ত করে পাকিয়ে চোখ বন্ধ রেখে উনি দাঁতে দাঁত পিষে রইলেন। সিট বেল্ট খোলার অ্যানাউন্সমেন্ট হতেই মানিকদা নিজেরটা খুলতে খুলতে ওনাকে চিমটি কাটল। যাক, এই যাত্রায় মাধ্যাকর্ষণকে হারাতে পারলেন তাহলে। লখনৌতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে হোটেল ক্লার্ক আওয়াধে। এয়ারপোর্ট থেকে গাড়িতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। আমাদের হোটেলে যাওয়ার জন্য একটা বোলেরো গাড়ির ব্যবস্থা করে দিয়েছে ট্রাভেল এজেন্সি। লখনৌ থাকাকালীন এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে। ড্রাইভারের নাম সাহিল, বয়স ওই 26-27 হবে। বেশ ছিপছিপে গরম, মাথার চুল কোঁকড়া, চোখে সুরমা আছে, পরনে জিন্স আর কুর্তা। আমাদের দিকে এগিয়ে এসে মাথাটা একটু ঝুঁকিয়ে বলল, আইয়ে জনাব। সাদা রঙের বোলেরো গাড়িতে ওঠার পর সাহিল বলল, হোটেল চালিয়ে গে না? মানিকদা নিজের ঘড়ি দেখল, 2 বাজতে एखोनो 5। होटल जाएंगे सिर्फ सामान रखने के लिए। लंच करके हम लोग अशाफी इमाम बारा जाएंगे। भूल भुलैया कितने बजे तक खुला रहता है? 5 बजे तक जनाब। चलो, हो सके तो तेज रफ्तार से चलो। লখনৌ এয়ারপোর্ট আমাউসি অঞ্চলে। সেখান থেকে আমরা চললাম আমাদের হোটেল ক্লার্ক আওয়াধের উদ্দেশ্যে। একটা লাল রঙের টয়োটা পার্কিং থেকে একটু তফাতে দাঁড়িয়েছিল। আমি দেখলাম আমাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে এখন সেটাও আমাদের পেছনেই আসতে লাগলো। মানিকদা, দেখেছি। এই আশাফি ইমামবাড়ার ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। নবাব আজাউদ্দৌলার আদেশে 1780 সালে শুরু হয় এর নির্মাণ, আর শেষ হয় 1790। সঠিক না জেনে বলবি না, 1794। শোনা যায় সকালে শ্রমিকরা যতটুকু গড়ত, রাতে ওপরতলার লোকেরা এসে তা ভেঙে দিয়ে যেত। আসলে এর নির্মাণের হুকুম দেওয়ার একটাই কারণ ছিল, তখন দুর্ভিক্ষ পীড়িত লখনৌয়ের গরিব মানুষকে সাহায্য করা। তারা যাতে এই নির্মাণ কাজে নিয়োজিত হয়, রোজগার করতে পারে, খাবার পায়। নবাব চেয়েছিলেন এই নির্মাণ কাজ টেনে যতটা পারা যায় দীর্ঘ করার। একেই বলে আসলি নবাব। নীলমোহনবাবু ওনার ব্যাগ থেকে ওনার ডায়েরিটা বার করলেন, তারপর নোট করতে করতে মাথা নাড়লেন। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমি জানতে চাইছিলাম আমাদের লখনৌ পৌঁছায় সেখানে ছোটার কারণটা কি? ও আপডেট কর। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি। বেশ বড় হোটেল এই ক্লার্ক আওয়াধ, সঙ্গে সুইমিং পুলও রয়েছে। ডাইনিং রুমের দেয়ালে লখনৌয়ের সব নবাবদের পোর্ট্রেট টাঙানো আছে। নীলমোহনবাবু চেয়ারে বসে সেই সব ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। নীলমোহনবাবু, লখনৌ পায়ে হেঁটে ঘুরে দেখা শহর, কিন্তু সেই সময় তো এবারে পাওয়া যাচ্ছে না। যতটা পারেন চোখ কান খোলা রেখে দেখে নিন। টেরিফিক হোটেল ও শহর, আই মিন গাড়িতে যেটুকু দেখলাম আর কি। তবে এখন বেশ খিদেই পেয়ে গেছে। মশাই, কি খাওয়া যায় বলুন তো? শুরুটা লখনৌয়ের স্পেশালিটি দিয়েই হোক, বিরিয়ানি আর তুন্ডে কাবাব। তুন্ডে কাবাব খুব ভালো বুঝি। আরে মশাই, শুধু বিরিয়ানি, তুন্ডে কাবাব, গুলাবি রেউড়ি, ভুনা পেঁড়া এসব খাওয়ার জন্যও লখনৌ আসা যায়। আমাদের লাঞ্চ যখন শেষ হলো তখন 3:20 বাজে। আমরা আবার গাড়িতে রওনা দিয়েছি। লাঞ্চ শেষ করে নীলমোহনবাবু দেখলাম বেশ খুশি হয়েছেন।
আমাদের বললেন, এই বিরিয়ানি আর কাবাব খেয়ে লড়ে যাওয়া যায় মশাই। কাবাব যেন মুখে গলে গেল। এরপর ওই কলকাতার মোগলাই তো আর মুখে রুচবে না। বারা বা আশরাফি ইমামবাড়া তিনটি ব্যাপার দ্রষ্টব্য। আশরাফি মসজিদ, বাউলি যেটা একটা ধাপকাটা সিঁড়িযুক্ত কুয়ো, আর অবশ্যই ভুলভুলাইয়া। আমি ভেতরে একটা চাপা উত্তেজনা অনুভব করছি। ভুলভুলাইয়া গিয়ে কি পাবো জানি না। মালবিকা যে কি রেখেছে 3 নম্বর ঘুলঘুলিতে তা একমাত্র সেই জানে। লখনৌ ক্রাইম ব্রাঞ্চের অফিসার মহাদেব চৌবে মানিকদাকে ফোন করলেন। মানিকদা আমাদের গন্তব্য জানিয়ে বলে দিল সেখানে চলে আসতে। আমরা হুসাইনাবাদ ট্রাস্ট রোড ধরে চলেছি। সামনেই রুমি দরওয়াজা। এর স্থাপত্য আর কারুকার্য দেখে নীলমোহনবাবুর মুখ হাঁ হয়ে গেছে। মানিকদা আর আমি গাড়িতে বসেই যতটা পারা যায় আরও একবার দেখে নিলাম। এ জিনিস বারবার দেখলেও কখনো পুরনো হয় না। মিনিট খানেকের মধ্যেই এসে গেল বারা ইমামবাড়া। গাড়ি থেকে নামার আগেই দেখলাম একটা পুলিশের গাড়ি টাটা সুমো ঢোকার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির পাশে একজন দশাশই চেহারার পুলিশ অফিসার দাঁড়িয়ে ডাব খাচ্ছেন, আর তার থেকে একটু তফাতে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। লখনৌ ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মহাদেব চৌবের উচ্চতা প্রায় ওই 5 ফুট 11 ইঞ্চি মতো হবে। দশাশই চেহারার সাথে সাথে মানানসই একটা চকচকে পাকানো গোঁফও রয়েছে। তার সঙ্গে ঘন জোড়া ভুরু, গায়ের রং একেবারে টকটকে ফর্সা। ডান গালের নিচে একটা পুরনো ক্ষত চিহ্ন। মানিকদা আমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। মহাদেব চৌবে তারিফের গলায় বললেন, I was personally keen to meet you, Mr. Mitter. আমি ফলো করি আপনার ইনভেস্টিগেশন। কোয়াইট রিমার্কেবল। আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ পারি, জরুর পারি। আমার ফাদার ছিলেন কানপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, কলকাতায় ট্রান্সফার হলেন। কাশীপুর 7 ট্যাঙ্ক এস্টেট কোয়ার্টারে থাকলাম 6 বছর। বলতে পারি, বুঝতে পারি, বাট বাংলা লিখতে পারলাম না। আপনি বাংলা অথর আছেন সেও भी জানি, লেকিন দুবলা অথর আছেন। कसरत করেন, दूध बादाम जलेबी खान, बॉडी तंदुरुस्त হবে, মন মে জোশ আসবে তো লেখা भी দমদার হবে। আমাদের ডান দিকের শিরিষ গাছের ডালে দুটো বুলবুলি পাখি বসেছিল। চৌবেজির হাসির দাপটে সেই দুটো উড়ে গেল। আমরা সবাই পায়ে হেঁটে এগিয়ে চলেছি ভুলভুলাইয়ার দিকে। চৌবেজি সঙ্গে থাকায় আমাদের বেশ সুবিধাই হলো। বোঝাতে হলো না যে কেন আমরা গাইড ছাড়াই ভুলভুলাইয়াতে ঢুকতে চাইছি। সেই অন্ধকার সরু গলিপথ, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটা করে ছোট্ট ঘুলঘুলি আছে, কিন্তু তাই দিয়ে যে আলো ঢুকছে সেটা খুবই সীমিত, আর খুব ছোট্ট একটা পরিসরকেই আলোকিত করতে পারছে। বাকিটা একেবারে গভীর অন্ধকারেই থেকে যাচ্ছে। সবচেয়ে আগে চৌবেজি আর একজন কনস্টেবল, তারপর যথাক্রমে মানিকদা, নীলমোহনবাবু, আমি এবং সবার শেষে দ্বিতীয় কনস্টেবল। টানেলে ঢুকেই চৌবেজি হাত দিলেন। আমাদের পেছনে থাকা কনস্টেবলটি তাড়াতাড়ি একটা 6 সেলের পুলিশ সার্চ লাইট চৌবেজির হাতে তুলে দিল। বাপরে, কি আলো তার! লাইট জ্বালাতেই গলি একেবারে আলোকময় হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি সেই গলি ধরে। কাশীর ভুলভুলাইয়া। অবশ্য নীলমোহনবাবু খুব একটা অবশ্য মন্দ বলেননি, এ একেবারে সত্যিই কাশীর গলি, কিন্তু তার চেয়েও বেশি মারাত্মক। 1024টা পথে যাওয়া যায়, কিন্তু শুরু বা শেষে গিয়ে পৌঁছয়ে মাত্র 2টি পথ। ভেতরটা বেশ গরম, সঙ্গে গুমোটো। আমি তো রীতিমতো ঘামছি। শুধুমাত্র আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। খেয়াল রাখছি যাতে নীলমোহনবাবু আবার হোঁচট না খান। হঠাৎ চৌবেজির গলা গম গম করে উঠল। Deadly labyrinth, Mr. Mitter. One of a kind. দুটো ডেথ কেস হয়ে গেছে এখানে। আকেলে ট্রাই করলো, নিকালতে পারলো না। সেই থেকে বহুত কাড়াকড়ি। উইদাউট গাইড, নো এন্ট্রি।
মানিকদার মুখে এখন কুলুপ। আমরা বোধহয় শেষে চলে এসেছি। এখন একটু হাওয়া লাগছে গায়ে। শেষ প্রান্তে পরিষ্কার আলোর আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য শেষের মুখ দিয়ে আমরা ছাদে বেরোলাম। বাইরের বাতাসটা সত্যি কি তাজা লাগছে। আমি জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিলাম। আবার তো ভেতরে ঢুকতে হবে। চৌবেজি কোমরে হাত দিয়ে মানিকদার দিকে তাকালেন। নাও দ্য টানেল অন দ্য লেফট অফ এক্সিট। এবারে প্রথমে মহাদেব চৌবে, তারপর মানিকদা, তারপর আমি, পিছনে নীলমোহন বাবু এবং সব শেষে দুজন কনস্টেবল। আবার সেই জমাট অন্ধকার, সঙ্গে গুমোট গরম, সার্চ লাইটের আলো আর আমাদের পায়ের শব্দ। তার সাথে কোনো নতুন শব্দ যোগ হলো কি? একটা খসখস আওয়াজ আসছে মাঝে মাঝে। 1 নম্বর ঘুলঘুলি পেরিয়ে আমরা 2 নম্বর পেরোচ্ছি এখন। জয় মা কালী। 3 নম্বর ঘুলঘুলির সামনে এসে মানিকদা বলল, ব্যাস। দূরে টানেলের ভেতরের দিকে খসখস আওয়াজটা এখন বেশ জোর হয়েছে। আর শুধু তাই নয়, সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। বিদ্যুৎ গতিতে সার্চ লাইট ঘুরিয়েছেন চৌবেজি। দূরে অন্ধকারকে ফালা ফালা করে একটা রোগা মতন মাঝারি উচ্চতার লোকের ওপর আলোটা গিয়ে পড়েছে। লোকটার মাথায় কোঁকড়া চুল, মুখে চাপ দাড়ি, পরনে হালকা সবুজ মখমলের পাঞ্জাবি আর পায়জামা। 1 ঝলক মাত্র দেখতে পেলাম। তারপরই লোকটা পেছনে ঘুরে আরো ভেতর দিকে দৌড় লাগালো। চৌবেজি বাঁচখাই গলায় চিৎকার করলেন, আরে এই রাখো। এবার দেখলাম চৌবেজির খেল। ওই দশাশয়ী চেহারা নিয়ে কেউ যে অত জোরে ধাওয়া করতে পারে সেটা না দেখলে সত্যিই বিশ্বাস হবে না। মানিকদা ওনার পেছনেই ছুটেছে। চৌবেজির হাতে লাইট রয়েছে, তাই ঘুলঘুলির আলোটুকু বাদ দিলে আমরা এখন অন্ধকারে। আমার ফোনে টর্চ জ্বালাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপর কনস্টেবল পাড়ে রইল পাহারায়, আর আমরা বাকিরা ভেতরের দিকে ছুটে গেলাম। টানেলের মোড় সামনে ঘুরেছে ডান দিকে। আমরা ঘুরতেই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে মানিকদা সার্চ লাইট ধরে আছে, আর অফিসার চৌবের বাঘের থাবার মতন হাতে সেই লোকটার কোঁকড়া চুল মুঠোয় ধরা রয়েছে। कहाँ देखने के लिए आया था रे? अब कुछ नहीं साहब, बस घूमते घूमते। तू आतिश है ना? आतिश असलम? शकल तो पहचाना लगता है तुम्हारा। अरे नहीं साहब, हमको छोड़ दीजिए, हमने कुछ नहीं किया है। চৌবেজি চুলের মুঠো ধরেই রেখেছিলেন। এবার দুটো রাম ঝাঁকুনি দিয়ে বললেন, आतिश असलम, याद आया, बरेली गैंग में तू था। गैंग लीडर पीतम्बर और तुझे अंदर किया था नोट छापने का केस में। अब कौन सा खिचड़ी पका रहा है रे? লোকটার অবস্থা সত্যি এবার সঙ্গীত। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। हमको छोड़ दो हुजूर, हमको छोड़ दो, हमने कुछ नहीं किया है। अरे बिना खातिरदारी किए कैसे छोड़े? ए, ले जाओ इसको। 2 কনস্টেবল এগিয়ে এসেছে। তাদের হাতে আতিশকে তুলে দিয়ে আমরা ফিরে এলাম 3 নম্বর ঘুলঘুলির সামনে। মানিকদা শটান হাত দিয়েছে ঘুলঘুলির ভেতর। কিছুটা হাতড়ানোর পর খচ করে একটা আওয়াজ হলো। মানিকদার হাতে একটা স্বচ্ছ খুব ছোট্ট প্লাস্টিকের বাক্স, এখন একটা দেশলাই বাক্সের চেয়েও ছোট আর চ্যাপটা। ভেতরে শুধু একটাই জিনিস। মানিকদার মুখে এখন একটা কেল্লা ফতের হাসি। এই তো মশাই, এই তো মশাই। হ্যাঁ নীলমোহন বাবু, মালবিকার বুদ্ধি ছিল মানতেই হবে। চলুন চৌবেজি, আপনার অফিসেই চলুন। কৌতূহলটা মেটানো দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আয় অপু। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প জোড়া সাঁকোয়ে জোড়া খুন। গল্পটা এতদূর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটাকে একটা লাইক করো, আর স্কেটেলসে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো,
যাতে নতুন গল্প আপলোড হলে সবার আগে তুমি জানতে পারো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে জোড়াসাঁকোয়ে যে জোড়া খুনের কথা বলা হচ্ছে সেখানে কারা কারা খুন হয়েছে? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। আমরা এখন মদন মোহন মালবিয়া মার্গের গণপত হাউসে লখনৌ ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে মহাদেব চৌবের ঘরে বসেছি। আতিশ বলে লোকটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখন লক আপে রাখা হয়েছে। এমনি দেখে হাসি খুশি মনে হলেও চৌবেজির কিন্তু কড়া অফিসার হিসেবে বেশ বদনাম রয়েছে। ওনার জিজ্ঞাসাবাদ মানে হাত থাকতে মুখ কেন? ভুল ভুলাইয়ার ঘুলঘুলিতে মালবিকা যে প্লাস্টিকের বাক্সটা রেখেছিল সেটা ছিল 16 গিগাবাইটের একটা মাইক্রো এসডি কার্ড। সেটা কার্ড রিডারে পুরে কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগানো হলো। কম্পিউটারের স্ক্রিনে যা ফুটে উঠল তা দেখে চৌবেজি একটা শীষ দিয়ে উঠলেন। আরে বাপ রে, কোয়াইট আ ক্যাচ মিটু সাহেব, কংগ্রাচুলেশনস। মানিকদা ওখান থেকেই কলকাতায় জোড়াসাঁকো থানার মৈনাক সেনকে ফোন করল। হ্যালো, আমি মানিকদা বলছি, লখনৌ ক্রাইম ব্রাঞ্চের অফিস থেকে বলছি। অফিসার মহাদেব চৌবেজির ঘরে আছি। সুখবর বলতে পারো। ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, বেশ বড় র্যাকেট জাল পেন্টিং বানানোর ও বিক্রির। অফিসার চৌবে তোমায় সবকিছু মেল করে দিচ্ছেন, আর সব ইনফরমেশন একটা মাইক্রো এসডি কার্ডে আছে, সেটা আমি সঙ্গে নিয়ে ফিরবো। তার কপি লখনৌ ক্রাইম ব্রাঞ্চে রইল, তুমি মেল পেয়ে যাচ্ছ। কোনো অ্যারেস্ট হয়েছে? হয়েছে, তবে সে চুনোপুটি। এক্সপেক্ট করছি তাকে চাপ দিলে গ্যাং সম্পর্কে সব কিছুই জানা যাবে। তুমি এখন অনির্বাণ বাবুকে তুলে নাও, আমি পরশু ফিরছি। একটা দুটো দিন সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে রাখা যেতেই পারে। ডোজ কি দেবো দাদা? দরকার নেই, উনি যে জড়িত ভালোভাবে সেটার যথেষ্ট এভিডেন্স মালবিকা রেখেই গেছে। আমি পরশু পৌঁছে তোমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করব। তুমি নেক্সট উইক কোর্টে প্রডিউস করে দিও। ঠিক আছে। আমরা পরের দিন লখনৌয়ের কিছু দ্রষ্টব্য স্থান দেখলাম। একটা দিনে যতটা পারা যায় আর কি। তবে আমাদের দিনটা শুরু হলো হজরতগঞ্জ স্টেট মিউজিয়াম দিয়ে। মানিকদা শটান মিউজিয়ামের আধিকারিকের সঙ্গে দেখা করে ওনাকে পুরো ব্যাপারটা বলল। তারপর ওনাকে নিজের কার্ড দিল। যে ঘরে রেস্টোরেশনের কাজ করেছিল দুজনে সেটা দেখতে চাইল। পুরনো পেইন্টিং অনেক ক্ষেত্রে বৃষ্টির জলে, ধুলো বা ধোঁয়ায় বা সময়ের কারণে জৌলুস হারায়, বা পেইন্টিংয়ের কোনো কোনো অংশ ছিঁড়ে যেতেও পারে, অনেক সময় লোপাটও হয়ে যায়। আর্ট রেস্টোরার সারফেস ট্রিটমেন্ট করে পুরনো হলুদ হয়ে যাওয়া বার্নিশ বদলে এমনকি কোনো লোপাট অংশকে হুবহু তৈরি করে জুড়ে দিয়ে সেই ছবিকে নতুন জীবন তো দেয়ই, এমনকি তার বিক্রয় মূল্যও এতে বেড়ে যায়। দোতলায় 3টে এসি লাগানো আছে। বেশ বড় হল ঘরে সার দিয়ে বড় বড় টেবিল পাতা। টেবিলের ওপর লাইট ফেলার ব্যবস্থাও রয়েছে। কিছু টেবিল ফাঁকা আর কিছু টেবিলে রেস্টোরেশন বা ছবি পুনরুদ্ধারের কাজ চলছে। একটা দিকে বেশ বড় স্টিলের ক্যাবিনেট রয়েছে, সেটার আবার চারিদিক খোলা। তাকগুলোর উপরে অনেকগুলো ছবি পরপর রাখা হয়েছে। কিউরেটর সাহেব নিজেই আমাদের সঙ্গে এসেছেন। নাম ডক্টর রমাকান্ত সহায়, প্রায় 60-এর কাছাকাছি বয়স, চোখে মেটাল ফ্রেমের চশমা, মাথায় প্রায় পুরোটাই পাকা চুলে ভর্তি, তবে ফিকে হয়ে যাওয়া হেনার রং রয়েছে। বুদ্ধিদীপ্ত মুখ, বেশ ছিমছাম চেহারা। মানিকদা ওনাকে তাকগুলো দেখিয়ে জানতে চাইল, ওই ছবিগুলো কিসের? Restored artwork. Damaged paintings came over all the countries, Mr. Mita. तो उनका सही रूप रिवाइव करके उसे वहां रखा जाता है कुछ समय। उसके बाद entire are made in record books. Paintings are sent back or displayed here in our gallery. If it's our priority, There is a strong reason for me to believe that 3 original and famous paintings are kept here in secret in order to save them from being stolen by criminals. They don't need restoration, not yet,
but they need to be found and returned to the rightful owner. এই বলে মানিকদা একটা কাগজ পকেট থেকে বার করে ডক্টর সহায়কে দিল। আমি জানি ওই কাগজে 3টে ছবির বর্ণনা রয়েছে। তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নিজস্ব প্রতিকৃতি, ওনার বৌঠান কাদম্বরী দেবীর ছবি, আর ঘোমটা পরা এক মহিলার ছবি। গুডনেস গ্রাসিয়াস। কাগজে চোখ বুলিয়ে ডক্টর সহায়ের চোখ এখন কপালে উঠে গেছে। পাশে দাঁড়ানো নীলমোহন বাবু কাগজটা দেখে কয়েকটা ভাঙা ভাঙা উক্তি উত্তেজিতভাবে করলেন। তার মানে সেই যে ধাঁধাগুলো, আই সি, টিগর কা নিজের হাতে আঁকা পেন্টিং ইহা পে ছুপা হ্যায়, উফ ভাবতে নেই পারতা হ্যায়। কিন্তু মানে লেকিনের কারণটা তো সব বুঝবেন, সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেই সময় এখনো আসেনি নীলমোহন বাবু। आई वुड वेरी मच अप्रिशिएट योर हेल्प। ढूंढिए, मुझे पूरा यकीन है कि वो 3 तस्वीरें यहीं पे होगा। डायमेंशंस कागज में लिखा हुआ है, मिल जाए तो पुलिस को इत्तला कर दीजिएगा। ऑफिसर महादेव चौबे, क्राइम ब्रांच का फोन नंबर नीचे दिया हुआ है। বাকি দিনটা মানিকদা এই ব্যাপারে মুখে কুলুপ দিয়ে রইল। আমাদের বলল ও যা বলার তা কলকাতায় ফিরেই বলবে, এখন নাকি আমাদের লখনৌ দেখার সময়। আমাদের ড্রাইভার সাহিল আমাদের ঘুরিয়ে দেখালো ছোটা ইমামবাড়া, ছাত্তার মঞ্জিল, জামা মসজিদ, ওয়াজিদ আলী শাহ চিড়িয়াখানা, বারেইলি বাজার ইত্যাদি নানান দ্রষ্টব্য স্থান। একটা জামা কাপড়ের দোকান থেকে আমরা বাড়ির জন্য লখনৌয়ের বিখ্যাত চিকনকারি কাজ করা কয়েকটা জামা কাপড় কিনলাম। মানিকদা একটা নীলের ওপর সাদা চিকনকারি কাজ করা পাঞ্জাবি দেখলাম নীলমোহন বাবুকে গিফট করলো, সঙ্গে বলল, আপনার নামের সাথে রং মিলিয়ে দিলাম, আপনার প্রথম লখনৌ আগমন ও আমাদের অভিযানের স্মৃতি। আওয়াধের নবাবদের উৎসাহে মুঘল আমলে শুরু হয়েছিল লখনৌতে এই চিকনকারি কাজের বারবারন্ত। নীলমোহনবাবু মানিকদা আর আমাকে 2টো শার্ট গিফট করলেন। দুটোই দুধ সাদা জামার উপরে কালো সুতোর চিকনকারি করা। মানিকদাকে সত্যিই দারুণ মানাবে। সারা দিন ঘোরাঘুরির পর রাতে আমরা আমিনাবাদে গিয়েছিলাম, ওখানকার বিখ্যাত রেস্তোরাঁ ওয়াহিদ বিরিয়ানিতে ডিনার সারতে। মটন বিরিয়ানি আর গালৌটি কাবাব। নীলমোহনবাবু 1 চামচ মুখে দিয়েই বললেন, এ কি খাওয়ালেন মশাই, মনে হচ্ছে আমার জীবের যেন নবজন্ম হলো। অন্য যে কোনো রাজ্যের বিরিয়ানির সাথে লখনৌ দমপোক্ত বিরিয়ানির আকাশ পাতাল তফাৎ। দমপোক্ত? দাম্পত্য শুনেছি, আচ্ছা এই দমপোক্ত ব্যাপারটা কি মশাই? দুর্ভিক্ষের হাত থেকে গরিব মানুষকে বাঁচাতে নবাব আসাউদ্দৌলা যেমন বাড়া ইমামবাড়া বানাবার হুকুম দিয়ে শ্রমিকদের রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন, তেমনি তাদের খাবারের ব্যবস্থাও করেছিলেন এই বিরিয়ানি। কিন্তু কাজকর্মের জায়গায় বিরিয়ানি গরম রাখা হবে কি করে? কয়লার ধিমে আঁচে মাটির হাঁড়িতে এই বিরিয়ানি বানানো হতো, আর হাঁড়ির ঢাকনার চারপাশে ময়দা মাখা দিয়ে সিল করে রেখে দেওয়া হতো বিরিয়ানি যাতে গরম থাকে। সেই থেকে নাম ও খ্যাতি লখনৌই দমপোক্ত বিরিয়ানির। আমার পরের বইটা ভাবছি আমি আসাউদ্দৌলা নবাবকে উৎসর্গ করব। বোম্বাস্টিক নবাব মশাই। দুপুর 12:30টায় আমরা কলকাতায় পৌঁছালাম। নীলমোহনবাবুর ড্রাইভার হরিচরণবাবু আমাদের গাড়ি নিয়ে এয়ারপোর্টে হাজির ছিলেন। আমাদের মালপত্র সব গাড়িতে রেখে দিয়ে গাড়ি শটান রওনা হলো জোড়াসাঁকো থানার উদ্দেশ্যে। আজ আর সামনে নয়, থানার পেছন দিকের একটা ঘরে আমাদের সবার বসার ব্যবস্থা হয়েছে। ঘরে উপস্থিত রয়েছেন অফিসের ইনচার্জ মৈনাক সেন, সাব ইন্সপেক্টর নীলমোহন রায়, ইন্সপেক্টর কেদারনাথ মুখার্জি যিনি কেস ডায়েরি লিখবেন, আর সঙ্গে 3 জন কনস্টেবল। রয়েছেন অনির্বাণ দত্ত মহাশয়, যাকে গতকাল ওনার বাড়ি থেকে রাত 8:30 নাগাদ অ্যারেস্ট করা হয়। আর সঙ্গে রয়েছি আমরা 3 জনে। আমাদের কফি দেওয়া হয়ে গেছে। কয়েক চুমুক কফি খেয়ে একটা গোল্ড ফ্লেক ধরিয়ে মানিকদা শুরু করলো। এই কেসটায় আমি জড়িয়ে পড়ি অনির্বাণ বাবুর জন্য। উনি আমায় কেসটা নিতে বলেন।
ওনারই বাড়ির একতলায় পেইং গেস্ট হিসেবে থাকা ওনারই বন্ধুর 2 মেয়ের মৃত্যু হয় বিষ খেয়ে। উনি আমার কাছে আসেন ব্যাপারটা কিনারা করে দিতে। উনি ভেবেছিলেন একজন ক্রিমিনাল অ্যাডভোকেটের বদলে একজন ডিটেকটিভকে নিয়োগ করলে, বিশেষ করে পুলিশের ওপর মহলে জানাশোনা আছে, পুলিশের ওনার ওপর সন্দেহ হবে না। ভাবটা যেন উনি নিজেও তো সত্যটা জানতে চাইছেন। ওনার নিজের কিছু লুকোনোর নেই, আর আমি যে আসল সত্যটা জানবো না এ ব্যাপারে ওনার খুব কনফিডেন্স ছিল। মালবিকা ও চয়নিকার আর্থিক অবস্থা খারাপ ছিল, কিন্তু ছবি কপি করার, রিস্টোর করার হাত ছিল অসাধারণ। অনির্বাণবাবু এ ব্যাপারটা কাজে লাগালেন। উনি এদের দুজনকে দিয়ে বিখ্যাত ছবির কপি করাতেন ও সেটা বিক্রি করতেন লোক মারফত। এটা বেআইনি নয়। সবার তো অরিজিনাল পিকাসো বা দালি কেনার মতো ক্ষমতা থাকে না, তারা এই কপি কেনে। একে বলে জেনুইন ফাইন আর্টস রিপ্রোডাকশন। ক্রেতা যে মাপ বলবেন সেই মাপেই ছবি তাকে এঁকে দেওয়া হবে। আসল শিল্পীর তুলির টান, রং, ব্যবহারের যে ঘরানা ইত্যাদির একটা নির্দিষ্ট স্টাইল থাকে, সেটার সূত্র ধরে একজন এক্সপার্ট বলে দিতে পারেন ছবিটা আসল নাকি কপি। কিন্তু এই 2 মেয়ে এতটাই ট্যালেন্টেড ছিল যে এদের কাজ একমাত্র বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া তফাৎ করা বেশ মুশকিল ছিল। এই সুযোগটা আপনি কাজে লাগালেন। পরের দিকে আপনি এদের দিয়ে করাতেন কপি, কিন্তু বেচতেন অরিজিনাল বলে। লখনৌয়ের পীতাম্বর সিংহের বরেলি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি এই কাজ চালাতেন। আপনার আমদানিও তাতে অনেক বেড়ে গিয়েছিল। আপনি মালবিকা ও চয়নিকাকে লখনৌ পাঠাতেন এই ছবি কপি করার কাজে। এদের আঁকার জায়গা, সরঞ্জাম সব এই গ্যাং ব্যবস্থা করে দিত। এই কাজের জন্য বেশি টাকা দিতে হতো ওদের, এবং নগদ দিতেন। কিন্তু মালবিকা ব্যাপারটায় সন্তুষ্ট ছিল না। তার বাবা মারা গেছে, মায়ের ক্যান্সার, তার আরও অনেক টাকার প্রয়োজন ছিল। সে আপনার উপর চাপ দেয় এই বলে যে ব্যাপারটা সে ফাঁস করে দেবে যদি টাকা না বাড়ান। অতএব সোনার ডিম পাড়া হাঁস হলেও এদের সরানো দরকার। আমি ভুল বললে শুধরে দেবেন মিস্টার দত্ত। অনির্বাণবাবু এতক্ষণ একটা চেয়ারে চুপচাপ বসেছিলেন। এইবার তিনি মুখ খুললেন। আপনি সুইসাইডকে খুনে কনভার্ট করছেন, ভালো কথা, কিন্তু সে খুনের দায় আমার ওপর চাপানোটার কি ভিত্তিতে? ভিত্তি আছে, মোটিভ তো বললাম। মালবিকা একটা মাইক্রো এসডি কার্ডে সব এভিডেন্স রেখে গেছে মিস্টার দত্ত। এইটা বোধহয় আপনার জানা ছিল না। ভেবেছিলেন মানুষ নিকেশ করলে তার বক্তব্য গায়েব হয়ে যাবে। আপনি তাকে দিয়ে কি কি ছবি কপি করিয়েছেন, কত টাকা দিয়েছিলেন, কোন কোন নকলকে আসল বলে চালিয়েছিলেন, সব আছে সেই কার্ডে। সেসব আরও খতিয়ে তদন্ত করবে পুলিশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মৈনাককে জানিয়ে রাখি। অনির্বাণবাবু নকলকে আসল বলে চালানোর খেলায় ঘরের কাছেই আগে হাত পাকিয়েছিলেন, তাই না মিস্টার দত্ত? জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দোতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলি যে ঘরে এক্সিবিট করা হয়, সেখানে 3টে ছবি নকল। মালবিকা ও চয়নিকার আঁকা নকল। আসল সরিয়ে নকল টানিয়েছেন অনির্বাণবাবু, সম্ভবত সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এর সময়। ছবিগুলো হলো কাদম্বরী দেবী 1936 12x9 ইঞ্চি, রবীন্দ্রনাথের একটা সেলফ পোর্ট্রেট পেন্সিল স্কেচ 9x6 ইঞ্চি, আর ভেইলড ম্যান 1935 13x10 ইঞ্চি। এ বিষয়ে আরও বলবো পরে, এখন আসি খুনের পদ্ধতিতে। ইন্সপেক্টর কেদারনাথবাবু ঝড়ের গতিতে লিখে চলেছেন। মৈনাক সেনের মুখ এখন থমথম করছে। অনির্বাণবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি এক দৃষ্টিতে মানিকদাকে দেখছেন। শেষ হয়ে যাওয়া গোল্ড ফ্লেকটা ফেলে দিয়ে মানিকদা আবার শুরু করলো। ওরা দুজনে রাতের বেলায় দুধ কর্নফ্লেক্স খেত। আমুল তাজা 1 লিটার দুধের কার্টন ফ্রিজে রাখত। এই দুধ গরম করতে হয় না, সরাসরি যতটা লাগবে ঢেলে নেওয়া যায়। মেয়ে দুটির পোস্টমর্টম রিপোর্ট বলছে দুধে স্ট্রিকনাইন বিষ পাওয়া গেছে, কিন্তু অবশিষ্ট দুধের যে কার্টন ফ্রিজে ছিল সেটা পরীক্ষা করে কোনো বিষ পাওয়া যায়নি। অনির্বাণবাবু, আপনি স্ট্রিকনাইন গুঁড়ো ও চিনি জলে মিশিয়ে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে কার্টনের ওপর দিক দিয়ে দুধে মিশিয়ে দেন। একদম ছিপির কাছাকাছি ইঞ্জেকশন ফোটালে সেখান দিয়ে দুধ লিক করার কোনো চান্স থাকে না। স্ট্রিকনাইন তো তেতো হয়। এক্স্যাক্টলি মৈনাক, স্ট্রিকনাইন তেতো হয় বলেই চিনির ব্যবহার করেছিলেন উনি, একটু খেয়েই যাতে ফেলে না দেয় দুটি মেয়ে।
আপনি ভুলে যাচ্ছেন দুধ পরীক্ষা করে পুলিশ কোনো বিষ পায়নি কিন্তু। না, ভুলিনি অনির্বাণ বাবু। আপনি দুবার লুকিয়ে ঢুকেছিলেন ওদের ঘরে। যে কথাটা আপনি চেপে গিয়েছিলেন সেটা হলো একতলার সদর দরজার ইন্টারলকের ডুপ্লিকেট চাবি আপনার কাছে বরাবরই ছিল। সেটা মালবিকা আর চয়নিকা কেউই জানতো না। প্রথমবার ওদের অবর্তমানে ঘরে ঢুকে ফ্রিজে রাখা নতুন কার্টনে বিষ মেশান এবং সেই দিন মধ্যরাতে আবার ঢোকেন গ্লাভস পরে, নিজের আঙুলের ছাপ বাঁচিয়ে ওই কার্টেনটা হাতিয়ে আর একটা আগে থেকে কিনে রাখা কার্টেন খুলে সেটা থেকে খানিকটা দুধ ফেলে দিয়ে সেটা ফ্রিজে রেখে দেন। রাখার আগে মৃত মালবিকার হাতের আঙুলগুলো নতুন প্যাকেটের গায়ে লাগিয়ে ছাপটা বসাতে ভোলেন না, যাতে মনে হয় ওরা ওই প্যাকেট থেকেই দুধ নিয়েছিল। সেই জন্যই ফ্রিজে রাখা দুধে বিষ পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল শুধু ওদের পেটে। আর দ্বিতীয়বার ঢুকে আপনি আরও একটা কাজ করেন। ওদের ঘরে ছবি কপি করার যত সরঞ্জাম ছিল, যা যা প্রমাণ থাকার কথা সেইগুলোও আপনি সরিয়ে ফেলেন। আপনার ভয় ছিল ওদের কপি জবের সূত্র ধরে আপনার আসল থেকে নকল করে সেই নকলকে আসল বলে চালানোর সত্যটা না বেরিয়ে পড়ে। স্প্লেন্ডেড! সাধে কি আর বলে শিক্ষিত লোক ক্রিমিনাল হলে সে বড় মারাত্মক ক্রিমিনাল হয়? প্রমাণ করতে পারবেন নিশ্চয়ই মিস্টার মিত্র? আহা, ওটা আমাদের উপর ছেড়ে দিন দত্তবাবু। মামা বাড়ির আদর যত্ন একটু পান, দেখবেন আপনার নিজে থেকেই অনেক কিছু মনে পড়বে, বলতেও ইচ্ছে করবে। ইন্সপেক্টর নীলমোহন বাবু এবং কেদারনাথ বাবু চাপা হেসে উঠলেন। নীলমোহন বাবু মানে আমাদের নীলমোহন গাঙ্গুলি হেসে উঠে বললেন, আর ওই লখনৌ মিউজিয়ামের ব্যাপারটা? মানিকদা টেবিলে রাখা পর থেকে আরো খানিকটা কফি কাপে ঢেলে নিয়ে বলল, হ্যাঁ, এবার সেটাই আসে। একটু মন দিয়ে শুনবেন সবাই। অনির্বাণবাবু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এক্সিবিশন ঘর থেকে লুকিয়ে 3টে আসল ছবি সরিয়ে ফেলেন, তা তো আগেই বলেছি, এবং সেখানে টাঙিয়ে দেন মালবিকা আর চয়নিকার আঁকা নকল 3টে ছবি, যাতে চট করে সন্দেহ ও হইচই না হয় এবং উনি ছবি বিক্রির যথেষ্ট সময় পান। এই 3টে ছবি সহ উনি মেয়ে দুটিকে পাঠান লখনৌ ওনার বরেলি গ্যাংয়ের কাছে ছবি হ্যান্ড ওভার করার জন্য। যেটা উনি জানতেন না, একটা নয়, ছবি 3টের 2টো সেট নকল বানিয়েছিল ওরা। লখনৌ গিয়ে গ্যাংয়ের হাতে আসল বলে দ্বিতীয় নকল সেটগুলো তুলে দেয়, আর আসলগুলো লুকিয়ে রাখে লখনৌ স্টেট মিউজিয়ামের আর্ট রেস্টোরেশন ঘরে। মালবিকা সমস্ত তথ্য একটি মেমোরি কার্ডে ভরে ভুলভুলাইয়ার শেষ থেকে বাঁ দিকের গলির 3 নম্বর ঘুলঘুলিতে এই কার্ড লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখার ব্যাপারটা সম্ভবত সত্যজিৎ রায়ের গল্প বাদশাহী আংটি পরে মালবিকার মাথায় আসে। মালবিকা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, কারণ অপরাধীর আশ্রয়ে তাকে থাকতে হচ্ছিল। তার না আছে অর্থবল, না আছে পরিচিতি। মালবিকার উদ্দেশ্য ছিল অরিজিনাল সৃষ্টিকে বাঁচানো এবং সুযোগ বুঝে একদিন আসল অপরাধীকে ধরিয়ে দেওয়া, কিন্তু সেই সুযোগ আর 2 বোন পায়নি। আমার কথা শেষ। ভুল কিছু বললে আপনি শুধরে দেবেন মিস্টার দত্ত। আমি আপনাকে নিয়োগ করলাম, অগ্রিম টাকা দিলাম, আর আপনি আমাকে... আমি অপরাধীর কাছ থেকে টাকা নিই না অনির্বাণবাবু। যখন নিয়েছিলাম তখন আপনি আমার মক্কেল ছিলেন, আর এখন আপনি অপরাধী। আপনার দেওয়া অ্যাডভান্স থানায় জমা করে দেওয়া হবে। আজ রবিবার সকালে বেশ জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তার জন্যই হয়তো এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা 3 জন আজ মানিকদার গাড়িতে চেপে বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি। মানিকদা আজ নিজেই ড্রাইভ করছে। নীলমোহন বাবুর ভাষায়, উই আর অন এ হেড ক্লিয়ার মিশন। যেহেতু তদন্ত শেষ, তাই মাথা পরিষ্কার করতে কোথাও বেড়াতে যাওয়াই যায়। সেই আতিশ বলে লোকটাকে জেরা করে লখনৌ পুলিশ পীতাম্বরের বারেলি গ্যাংয়ের অনেকেই ধরেছে বটে, তবে পীতাম্বর সিং কিন্তু চম্পট দিয়েছে। এদিকে অনির্বাণবাবুর হাজত বাস আবার নিশ্চিত, আর লুকানো 3টে আসল ছবি স্টেট মিউজিয়াম থেকে পাওয়াও গেছে। একটা বড় সাদা চিজ ক্লথে মুড়ে মালবিকা ছবিগুলো লুকিয়ে রেখেছিল। সঙ্গে ট্যাগ ছিল, অরিজিনাল ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগোর, প্রপার্টি অফ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর্ট অ্যান্ড আর্টিফ্যাক্ট ট্রাস্ট, কলকাতা, প্লিজ রিটার্ন। বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন ও বিশাল আকার সব গাছ দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আমরা একটা শতরঞ্চি পেতেছি।
গঙ্গা থেকে বেশ সুন্দর হাওয়া বয়ে আসছে। নীলমোহনবাবু আধশোয়া হয়ে বললেন, আমার নেক্সট লেখার পটভূমি কিন্তু লক্ষ্ণৌ মশাই, একেবারে ওই দম্পক্ত উপন্যাস হবে। আমার গল্পের হিরো শেখর রুদ্র একেবারে কাবাব বানাবে ভিলেন চমনলালকে। আপনার মশলাদার দমপোক্ত উপন্যাসের সুগন্ধ আমি এখন থেকেই পাচ্ছি। গল্পের নামটা আন্দাজ করুন দেখি। আমি ক্রাইম ঘাটা কাঠখোট্টা মানুষ। ও কি আমার দ্বারা হয়? আপনি বলুন। লন্ড ভন্ড লখনৌ। লাজবাব। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প জোড়া সাঁকোয়ে জোড়া খুন। গল্পটা তোমরা যারা এত দূর শেষ পর্যন্ত শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। এছাড়া গল্পটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। স্কেটেলসের গল্প যদি তুমি প্রথমবারের জন্য শুনে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্প রচনায় ইভান গুপ্ত, মানিকদার ভূমিকায় ছিল মিমো, নীলমোহনবাবুর চরিত্রে আড্ডাবাজ অডিও স্টোরি থেকে প্রদীপ্ত, অনির্বাণবাবু এবং ডক্টর সহায়ের চরিত্রে সৌরভ রায়, মৈনাকবাবুর চরিত্রে শুভ, শিবু জ্যাঠা এবং মহাদেব চৌবের চরিত্রে অভিক। গল্প পাঠে অপুর চরিত্রে কনস্টেবল সাহিল এবং ক্রিমিনালের চরিত্রে আমি শ্রীরূপ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন নতুন গল্প নিয়ে আসছি। স্কেটেলসের বেশ কিছু স্পেশাল প্রজেক্ট তোমাদের জন্য আসছে, সেগুলোর আপডেটস আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইতিমধ্যেই কিন্তু দেয়া শুরু করেছি। সো তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো।